জেনারেশন নেই, কোনো কিছুই নাই। তো হ্যাঁ এভাবে লিখে কিভাবে হবে? হুম, না তো ওইটাই সেটা তো। এটাই আর কি, এখন হয়তো আমরা কোনোভাবে উতরে যাচ্ছি আমরা স্যার, অনেকে আছে আমরা স্টাডি গাইড পড়ে পার হয়ে যাচ্ছি, কিন্তু সামনে গিয়ে আমাদের এটার জন্য সাফার করতে হবে। যখন আমরা ওই যে ট্র্যাজেডির মতো যখন আবিষ্কার করে ফেলবো যেটা আমি ভুল পড়ছি, হ্যাঁ হ্যাঁ, তখনই স্যার আমার সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়। তোমার আফসোস হবে যে আমি যদি এগুলো এই জানতাম আর তাহলে কি। আমার রেজাল্টটা ভালো হতো, তাই না? তোমার রেজাল্টটা ভালো হতো, হ্যাঁ আরো স্যার, হ্যাঁ অবশ্যই স্যার। তাহলে সেটা তো তোমাকে জানানো হচ্ছে না। দেখো এই বিষয়গুলো নিয়ে অনেকটা এমন হয় যে আমরা টিচারেরও অনেক সময় অল্প পরিশ্রমে যাতে পার হয়ে যায়, এই জন্য আমরা বাড়তি স্টুডেন্টদের কাছে বলতে চাই না। আসলে স্টুডেন্টরা তো পুরোটা তো হচ্ছে কি ছোট শিশু বাচ্চার মতো, তাই না? তোমরা তোমরা অনেক কিছু জানবা না। জি আমি স্যার। যদি না বলি তাহলে তুমি জানবা, বলো? তুমি জানবা না। কিন্তু যখন তুমি জেনে যাবা তখন তো তুমি অবশ্যই বুঝবা যে স্যার আমাদের এই জিনিসগুলো শেখায়নি। বুঝতে পারছো যে এই জিনিসগুলো আসলে দরকার আমি তো ছিল। সেকেন্ড ইয়ারে স্যার স্টাডি গাইড কিনেই নেই স্যার, কারণ আমি ভাবছি যে এটা আমার শুধু টাকা নষ্ট ছাড়া কিছু না। স্টাডি গাইড কারণ কিনবা। এখানে আমি স্টাডি গাইড কিনে নেই স্যার। হ্যাঁ হ্যাঁ। কারণ আমার বন্ধুরা দেখছি বই কেনে না স্যার, ওরা পরীক্ষার 3 মাস আগে স্যার এরকম স্টাডি গাইড কিনে ঝাড়া মুখস্থ করে। হুম হুম মুখস্থ করে পরীক্ষা দেয়। কেউ কেউ আবার স্যার এবার দেখছি অনেকে 3ও পেয়েছে। হুম এখন হুম। এখন বুঝি না যে কেমনে পাইলো। আবার আমিও ভাবি যে তাহলে আমাদের আরো বেশি পড়তে হবে, আমাদের আরো ভালো রেজাল্ট করতে গেলে আরো পড়তে হবে, কারণ এই পড়াতে হবে না, এই পড়াতে আসলে হবে না স্যার। আমরা যে পড়া পড়তেছি সামনের দিনগুলো যে আসতেছে স্যার, এই পড়াতে আমাদের আরো বেশি পড়তে হবে, যে অবস্থা যে প্রতিযোগিতা না চলতেছে এখন এখন। তো থ্রি মনে কঠিন করো যে অবস্থা থ্রি স্যার। তো এখন একটা অ্যাভেলেবেল হয়ে গেছে, বুঝতেছো না? এখন আর সেই কোয়ালিটি নেই। জি স্যার, হ্যাঁ স্যার। আমাদের সময়ে থ্রি কেন, থ্রি কল্পনা করাটাই ছিল একটা মানে 80 যে পাবো, 58 59 দিয়ে রাখছে কিন্তু 60 দেয়নি, এরকম আর কি রেকর্ড আছে আমাদের, বুঝতে পারছো? হুম। কিন্তু এখন মোটামুটি অ্যাভেলেবেল একটা ব্যাপার চলে এসেছে, স্যাররা মার্ক দিচ্ছে বা বিভিন্ন কলেজে ইনকোর্স মার্কের কারণে অনেক সময় এগিয়ে যাচ্ছে। দেখা যায় ইনকোর্সে সে 17 18 পেয়েছে কিন্তু সাবজেক্ট ফেল করেছে, তার লিখিততে ফেল, কিন্তু ইনকোর্সে তার 17 18, এরকম আছে স্টুডেন্ট 3 4 বার দিয়েছে। এটা কি হয় কখনো স্যার বলেন? হ্যাঁ, মানে ইন কোর্সে যে একটা 17 18 পেয়েছে কিন্তু 3 3 বার। দেখো সে এখন ফোর্থ ইয়ারে পড়ে কিন্তু এখনো সে ফার্স্ট ইয়ারে একটা পরীক্ষা দিচ্ছে, তুমি জানো? আজকে আমার একটা কলেজ স্টুডেন্ট আসছিল ফর্ম ফিল আপ করতে, সে ফোর্থ ইয়ারে পরীক্ষা দিচ্ছে, বলতে স্যার আমার পরীক্ষা আছে, আমার একটা ফর্ম ফিল আপ করতে এসেছে ফার্স্ট ইয়ারে, যদি দ্রুত করে দিতেন। হুম। আমি বলছি, তোমার এখনো শেষ হয়নি, বুঝতে পারছো? পরে ইনপুট দিতে গিয়ে দেখতেছি কি যে তার স্যার আমাদের 17 দেওয়া আছে, ইন কোর্সে কোন 17 দেওয়া আছে কিন্তু সাবজেক্ট? সাবজেক্টে ফেল। ফেল কোনটায় জানো? কোনটাতে স্যার? রিডিং স্কিলসে। রিডিং স্কিল আর রাইটিং স্কিল। রিডিং স্কিলসে ফেল, বুঝতে পারছো? একটা সাবজেক্ট সে আমাদের পরীক্ষাতে তো ক্র্যাক স্যার করে। এই যে হুম এখন স্যার হচ্ছে এই যে করতেছে স্যার, মানে ক্লাসে এখন তো আসার জন্য একটু চাপাচাপি করতেছে স্যার, এরা হ্যাঁ কজ দেখাচ্ছে যে হচ্ছে আমরা কি করি, এই কি বলে চাকরি করি। তো পড়াশোনাটা স্যার, চাকরি করুক হয়তো সমস্যা থাকতে পারে, ঠিক আছে, কিন্তু পড়াটাকে তো ফোকাসে রেখে অন্য কিছু করতে হবে, তাই না হুম স্যার? হুম হুম এখন হুম। আমাদের কেন জানি দেখছি যে পড়াটাই কেন জানি একটু এলোমেলো, এবং বাকি সবগুলো কেন্দ্রীভূত আর কি। এইভাবে ভাবি যে আসলে এই পড়া পড়ে এইখান থেকে যদি আমি ফার্স্ট মানে অনার্স পাশও করলাম, এবং আমি পাশ করার পর তো এই পড়াতে তো আমার কোয়ালিটি তো হবে না স্যার। এখন এটা নিয়ে আমি আবার পরে ন্যাশনাল ইউনিভার্সিটিকে দোষারোপ করবো যে আমার এতগুলা বছর নষ্ট করলো, আমি কিছুই করতে পারতেছি না। তো এখন অনেকেই তো আবার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়েও ভালো কিছু করতেছে, হ্যাঁ, তাহলে আসলে ওর আর এর মধ্যে। ওটা বুঝতে হবে, আমরাও একটা জিনিস বুঝে নিই, বুঝতে পারছো যে আসলেই হায়ার জি এডুকেশন স্যার। নেওয়ার মতো অনেকেরই যোগ্যতা নেই, কিন্তু আমরা দিচ্ছি। অতএব আমরা কখনোই 100% বা কমপক্ষে অন্তত 80% স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা কখনো উচ্চশিক্ষায় আশা করতে পারি না যে তারা উচ্চশিক্ষাকে উচ্চশিক্ষার জন্যই নিবে। ঠিক আছে তো? হুম, এটা হম হম। কখনো ভাবলে পারে আমরা ব্যর্থ হব, মানে আমরা হতাশ হব। যেমন আমরা হতাশ হই, সেটা তো আমি তোমাদের এগুলো তো অনলাইনে দেখতেছি। এগুলো তো স্যার স্যার এগুলো তো সান্ত্বনা প্রাইজের মতো স্যার, হুম হুম কারণ কারণ এগুলা, কারণ কারণ সামনে গিয়ে তো কিছুই করতে পারতেছে না স্যার, এবং দেখা যাচ্ছে এই অনার্স ডিগ্রি থাকার কারণে সে কোনো লোয়ার কাজও করতেছে না। মানে যে হুম। কৃষি কাজ করবে তার বিবেকে বাঁধবে যে আমি একটা অনার্স পড়া স্টুডেন্ট, আমি কৃষি কাজ করব বা আমি অমুক ব্যবসাটা করব। দেখো তো একটা এটা একটা তো স্যার উদাহরণ একদিক বলি, থেকে পঙ্গু করা। একটা উদাহরণ বলি, একটা প্রতিষ্ঠানে নাকি এটা দুইটা তিনটা এরকম ঘটেছে। তো আমরা একটা প্রতিষ্ঠানে যে তোমার আরডিএ আছে, বুঝতে পারছো? আরডিএতে বলা হয়েছে যে সেখানে ঝাড়ুদারের জন্য ইয়া করেছে, অ্যাপ্লিকেশন চেয়েছে, পাস হচ্ছে 8 পাস, কিন্তু যতজন অ্যাপ্লিকেশন করেছে সবাই হচ্ছে মাস্টার্স পাস, এবং ওখানে ভালো ভালো ইউনিভার্সিটি থেকে আসা স্টুডেন্ট আছে, বুঝতে পারছো? ঝাড়ুদার এখন 8 পাসের, সেখানে অ্যাপ্লিকেশন করেছে মাস্টার্স পাস। এখন মানে মাথায় হাত যে আমরা কোন দেশে আছি, উচ্চশিক্ষাকে কি নিয়ে আমরা দাঁড় করিয়েছি কোথায়? আমরা কি এদের ভাইবা নিব, এদেরকে আমরা নিয়োগ করবো কিনা? কারণ এদেরকে নিয়োগ করা যাবে না, কারণ কিছুদিন পরে আবার পালাবে,
তাই তাহলে একজন মাস্টার্স পাস স্টুডেন্ট সে কি ঝাড়ুদারে সবসময় থাকবে যদি সে অন্য জায়গায় ফুস ইয়াটা পায়, সুযোগটা পাবে বলো, সে কি যাবে নাকি থাকবে? অবশ্যই অতএব না, সে না স্যার, চলে যাবে, তাহলে আমাকে অবশ্যই চলে বারবার যাবে স্যার। নিয়োগ করতে হচ্ছে। তাহলে দেখো সে কিন্তু অন্য জায়গায় নাও পেতে পারে, আবার এদিকেও কিন্তু তাকে নেওয়া হচ্ছে না, কারণ মনে করা হচ্ছে এ অন্য সময় আবার পালিয়ে যাবে, তখন আমি স্থায়ী একটা কর্মচারী পাবো না। তাহলে 8 পাশে তুমি অ্যাপ্লাই করছো মাস্টার্স পাশে সার্টিফিকেট দিয়ে, তাহলে কি হবে? তুমি কি ধরা খেয়ে যাচ্ছ জায়গা মতো আর কি। এই স্যার কিছুদিন আগেই তো স্যার নিউজে একটা আসছে না স্যার, রেলের রাস্তা পরিষ্কার করার মনে হয় খুব সম্ভবত 18 কি 19 গ্রেডের একটা চাকরি। হুম, ওখানে সবাই যারা নিয়োগ পেয়েছে ওরা সবাই স্যার হচ্ছে অনার্স মাস্টার্স পাস করা। হুম, ওইটাই তো। তাহলে এখন কোন অবস্থায় আমরা আছি স্যার? তাহলে এটা তো খুব চিন্তার বিষয় স্যার। আমরা কিন্তু এখন স্যার এইরকম পর্যায়ের একদম মুখোমুখি হতে যাচ্ছি, কারণ আমাদের প্রায় দেখেন স্যার থার্ড ইয়ারের অর্ধেক চলে আসছে, ফোর্থ হুম, ইয়ার শেষ তো। হুম, হুম। আমাদের অবস্থা এখন কি যে দেখো হবে আল্লাহ মালুম জানে। থার্ড ইয়ার শেষ হলে মনে করো লাইফের শেষ গতিতে চলে আসবা, ঠিক আছে, এবং রিস্ক ফ্যাক্টরে চলে আসবা জীবন। এই জন্য একটু নিজেকে তৈরি করো। যারা ভালো কিছু ভালো মতো পড়াশোনা করে ভালো দক্ষতা অর্জন করছে এদের জন্য কখনো বসে থাকে না, কখনোই না। তুমি যদি এখনো বলো, তারপরে এখনো ভালো চাকরি অনেকে মানে আছে যারা আসলে ভালো, তাদের আচার আচরণ থেকে শুরু করে কথাবার্তা তাদের মানে অটোমেটিক বোঝা যায় যে এর দ্বারা আমার কাজ হবে। আবার অনেককে দেখে বোঝা যায় যে না, একে দ্বারা আমার কাজ হবে না। অতএব সেইভাবে নিজেকে তৈরি করো, ভালো কিছু অটোমেটিক উঠে যাবে। হ্যাঁ, কারণ কালচার অ্যাকনলেজেস দ্য এক্সিলেন্স, এটা খেয়াল করতে হবে, এই কথাটা খেয়াল করবে যে কালচার অলওয়েজ অ্যাকনলেজেস দ্য এক্সিলেন্স, এক্সিলেন্সকে অ্যাকনলেজ করে, তাই না? যেটা এক্সিলেন্স না আজকে আসবে কালকে কিন্তু আউট হয়ে যাবে, এটা কালচারের অংশ না। অনেক কিছু হচ্ছে ছত্রাকের মতো গজাবে, কিন্তু ছত্রাককে কেউ গুরুত্ব দেয় না, ঠিক আছে? ছত্রাককে কেউ গুরুত্ব দেয় না, কিন্তু ছত্রাক চারিপাশে গজিয়ে যায়, ব্যাপক পরিমাণে গজিয়ে যায়। কখন? যখন বৃষ্টি শুরু হয়। হ্যাঁ, যখন বৃষ্টি শুরু হয় দেখবো যে চারিদিকে পোয়াল গাদা থেকে শুরু করে সব জায়গায় ছত্রাক গজিয়ে ওঠে, বৃষ্টি বন্ধ হয়ে যায়, ছত্রাক শেষ হয়ে যায়। দ্য ভাইরাল বা ভাইরাস এই জাতীয় জিনিসগুলো হচ্ছে ছত্রাকী বিষয়। তো পড়াশোনা সবাই করতেছে, এর ভিতরে যদি কেউ তার কোয়ালিটি তৈরি করে আগিয়ে যায়, সে হচ্ছে জায়গা মতো পৌঁছে যাবে। যত বেশি ক্যান্ডিডেট থাকুক না কেন, তার জায়গা সে খুঁজে পাবে। হ্যাঁ, অতএব এই জায়গাটাকে তুমি একটু শক্ত করে ধরে রাখবা সবাই। হ্যাঁ, যে আমার কোয়ালিটি তৈরি করতে হবে, আই হ্যাভ টু মেক মাই কোয়ালিটি। আর যারা অলরেডি চাকরি করে পড়াশোনা করতেছে তারা মনে করছে এটা করলেই হলো, যদি একটা সার্টিফিকেট আসে তাহলেই হলো, তা হলো, তারা তাই নিয়ে খুশি থাকবে, তাদের এই বর্তমান কাজটাই আসল কাজ হয়ে যাবে। অন্য জায়গায় যতই অ্যাপ্লাই করুক বারবার রিজেক্টেড হবে আর হতাশ হবে। পরে গিয়ে ভাববে যে আমি কেন ভালো মতো পড়াশোনা করি নাই। এই যে পড়াশোনার সময়টা, এটা কি আর কি কখনো তুমি চাকরি যে কোনো সময় পেতে পারো, ব্যবসা তুমি যে কোনো সময় শুরু করতে পারো, কিন্তু একাডেমিক লেভেলের যে টাইম, এটা কি তুমি আর জীবনে দ্বিতীয়বার পাবা? বলো, এটা কিন্তু আর সেকেন্ড টাইম আসবে না। এবং যে সার্টিফিকেটটা তোমার একবার তৈরি হয়ে যাবে, এই সার্টিফিকেট তুমি আর কখনোই চেঞ্জ করতে পারবে না, যার ভুক্তভোগী আমি নিজেও এখন কিছু কিছু ক্ষেত্রে। পড়াশোনা খারাপ করি নাই, কিন্তু আমাদের ট্রেডিশনটা ওই সময় আমাদেরকে একদম এমন ধরা খাওয়াইছে যে আমরা জাতি বিষয়ে অনেক টিচার আছি যারা ভালো কিছু করতে চাইলে আমরা বারবার বাধাপ্রাপ্ত হচ্ছি, শুধু আমাদের মার্কের জন্য, কারণ সেই সময় ওই মার্কটা দেওয়ার ট্রেন্ড আমাদের ছিল না। বুঝতে পারছো? কিন্তু আমাদের কোয়ালিটি কম নাই, তারপর আমরা ধরা খেয়ে যাচ্ছি বর্তমান জামানাতে এসে। ওকে, তো যাই হোক, তো চেষ্টা করবা ভালো কিছু পড়াশোনা করতে, ভালো করে পড়তে, আহ, এবং স্যার, হ্যাঁ বলো, আমরা তোমার সরাসরি চলে যাই। হ্যাঁ বলো। স্যার আমার একটা কথা জানার ছিল। আচ্ছা বলো। হুম, স্যার আমি একটা ফেসবুকে পোস্ট দেখছিলাম যে আমাদের যে 80 মার্কের পরীক্ষা হয়, হুম। ওখানে যদি 40 আপ না হয় তাহলে নাকি ইনকোর্স থেকে কলেজে, মানে কলেজ থেকে যত নাম্বার দেয়া হোক না কেন ওরা মানে আট ছাড়া আর দেয় না। এটা কি সত্যি স্যার? বাবা, ওগুলোর ভিতর থেকে আমরা হ্যান্ডেল করতেছি তো, তাই না? এরকম কখনো নিয়ম তো আমি শুনিনি এখনো। স্যার, আমি আগে শুনি নাই কোনো সময়, এটা দেখলাম সেজন্য আপনার কাছ থেকে একটু জানার হুম। ইচ্ছা ছিল, ওই জন্যই জিজ্ঞেস করলাম। এখনো এই যে আজকেও একজনকে ইনপুট দিয়ে আসলাম, সে হচ্ছে ফোর্থ ইয়ারে, বললাম না, আমরা যা ইনকোর্স মার্ক দিব এটা কি কেউ কেটে নিতে পারে? সে ফেল করেছে 3-4 বছর ধরে, তারপরও তার তো ইনকোর্স মার্ক তো কেউ কমায়নি, ওইটাই আছে। তো যাই হোক, ফেসবুকে অনেকে অনেক কথা দেয়, অনেক কথা দেয়, ভাইরাল হওয়ার জন্য অনেক কিছুই করে, বুঝো না? ওটা নিউজ হঠাৎ করে দিলে তার একটা ভাইরাল হয়ে যাবে, একটু শেয়ার হবে, কিন্তু আসলে জানবে না ঘটনাটা কে ঘটাইছে বা কে ঘটতেছে।
দেখবা ফেসবুকে ন্যাশনাল ইউনিভার্সিটির নামে এত বেশি গ্রুপ আছে যে শেষে ন্যাশনাল ইউনিভার্সিটি নিজে একটা ঘোষণা দিতে বাধ্য হয়েছে। কথা বুঝতে পারছো? জি স্যার। ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে মানে পাবা যে একমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটি ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো তথ্য দায়ভার নিতে পারবে না ন্যাশনাল ইউনিভার্সিটি। কারণ ন্যাশনাল ইউনিভার্সিটির নামে অসংখ্য ফেসবুক পেজ বা গ্রুপ আছে যেগুলো আসলে ন্যাশনাল ইউনিভার্সিটি এগুলো ওন করে না, জানেই না। হয়তো কোনো সময় ন্যাশনাল ইউনিভার্সিটি বাধ্য হবে এগুলোকে বন্ধ করে দিতে। বুঝতে পারছো? একটা প্রতিষ্ঠানের নাম নিয়ে কখনো গ্রুপ করা যায় না ওই প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া, কিন্তু প্রথম তো বাঙালি সবকিছুই করে। আচ্ছা, তাহলে আমরা একটু আসি। এইটা আমরা এই যে আবসালেম মানে অ্যাসিটোপেল পড়তে গেলে আমাদের কিছু হিস্ট্রিক্যাল এবং বিবলিক্যাল বা রিলিজিয়াস স্টোরি সম্পর্কে একটু জানতে হবে, তা না হলে এই কবিতাটা পড়তে আমাদের ডিস্টার্ব হবে। তো আমরা দুইটা বিষয় এখানে জানবো। দিস ইজ অ্যান অ্যালেগরিক্যাল, হ্যাঁ, অ্যালেগরিক্যাল পোয়েম। সো outwardly we will actually go through the story of Absalom and King David as well as Ahithophel, but inwardly or symbolically actually it is referred to the Charles the Second. Charles the Second এর কথা কি মনে আছে? Who was জি স্যার। কে ছিল সে? বলো। চার্লস দ্য সেকেন্ড কে ছিল? চার্লস দ্য ফার্স্ট এর ছেলে ছিল, তার ভাই ছিল জেমস দ্য সেকেন্ড আর চার্লস দ্য সেকেন্ড। What happened to Charles the Second? তাকে মোনার্কি সিস্টেমটাকে রেস্টোর করা হয়েছিল। এবং কেমন ধরনের মানুষ ছিলেন তিনি? রিলিজিয়াস লাইক ক্যাপ্রিশাস, কোনটা বলো? রিলিজিয়াস মেবি ছিল না, তার অনেকগুলো ইলিগাল রিলেশনশিপ ছিল। এই যে মনে করো এই হচ্ছে আবসালম, হ্যাঁ, তাকে কিভাবে হত্যা করা হয় দেখো। সে যখন পালিয়ে যেতে যায় তার ছিল লম্বা লম্বা চুল, তো একটা গাছের নিয়ে যখন ঘোড়াই করে যেতে যাচ্ছিল অমনি চুলে বেঁধে যায় আর পিছন থেকে তাকে হত্যা করা হয়। দ্য বিবলিক্যাল স্টোরি, আবসালম ইজ দ্য সান অফ কিং ডেভিড। হ্যাঁ, কিং ডেভিড একটু আমরা দেখি। আবসালম ফাদার অফ পিস বলা হয়। হ্যাঁ বলো। স্যার আমার বারবার মানে স্ক্রিন দেখতে পাচ্ছি না স্যার, মানে বারবার আবার স্যার কাটবো স্যার, বারবার সমস্যা হচ্ছে। আচ্ছা, তুমি আবার ইয়া করো, যুক্ত হও। হ্যাঁ দেখো এখানে বলা আছে আবসালমের মিনিং হচ্ছে ফাদার অফ পিস, ওয়াজ দ্য থার্ড সান অফ ডেভিড কিং অফ ইসরায়েল উইথ মাকা ডটার অফ তালমাই কিং অফ গেশুর। হ্যাঁ, তাহলে এই হচ্ছে এই যে মাক্কার এবং ডেভিডের সন্তান। তারপর হচ্ছে এখানে এটা বর্ণনা করছে স্যামুয়েল 2 বাইবেলে বর্ণনা করা আছে। দেখো আবসালম ডেভিড থার্ড সন, born in Hebron. At an early age, he moved along with the transfer of the capital to Jerusalem, where he spent of his life. He was a great favorite of his father and of the people. কারণ কি his charming manners, personal beauty, and instituting ways and love of pomp and royal pretensions captivated the heart of the people from the very beginning. He lived in a great style, drove in a magnificent chariot, and had 50 men run before him. মানে তাকে তার আশেপাশে সবসময় 50 জন লোক থাকতো, এরকম ভাবে সে চলতো। হ্যাঁ, আচ্ছা, তো সমস্যা নেই। তাহলে আবসালম হচ্ছে কার সন্তান বলো তো? কিং ডেভিড। হ্যাঁ, দেখো এবার এর একটা অপরাধ ছিল, মার্ডার অফ আমনন। আবসালম হ্যাড আ সিস্টার নেম তামর, হু ওয়াজ রেপড বাই হার হাফ ব্রাদার আমনন। হাফ ব্রাদার মানে কি বুঝো তো? সৎ ভাই, সৎ ভাই, বাপ এক মা আলাদা। মা আলাদা। ডেভিডস এল্ডেস্ট সান, ডেভিডের এল্ডেস্ট সান হচ্ছে আমনন। সেই আমনন আবসালমের যে সিস্টার তাকে কি করে রেপড করে। এই কারণে কি হয়, after the rape Absalom waited 2 years and then avenged Tamar by sending his servants to murder Duncan Amnon at a feast to which Absalom had invited all of King David's son.
সবাইকে দাওয়াত দিয়েছিল, ঠিক আছে, ডেভিডের যত ভাই ছিল মানে সন্তান ছিল সবাইকে দাওয়াত দিয়ে আমননকে হত্যা করে। আফটার দিস মার্ডার আবসালেম প্লিড টু তালমাই হু ওয়াজ দ্য কিং অফ গেশুর অ্যান্ড আবসালেমস ম্যাটারনাল গ্র্যান্ডফাদার মানে নানা। Not until 3 years later was Absalom fully reinstated in David's favor and finally returned to Jerusalem. আবারও ফিরে, তারপরে অনেক কাহিনী আছে। তারপরে যে বড় ভাইকে যখন হত্যা করে সেটা নিয়ে অনেক ঝামেলা হয়, সেটার জন্য তাকে হত্যা করা হয় পরবর্তীতে। হ্যাঁ, এই যে দেখো এটা দেখানো হয়েছে। তো যাই হোক, আমরা একটু জানলাম আবসালোম হচ্ছে কিং ডেভিড এর সন্তান। দেখো বলা হচ্ছে আবসালোম এন্ড অ্যাচিটোফেল বা জর্জ ড্রাইডেন contains significant religious undertones and allegorical elements that draw from biblical narratives. সেগুলো কি দেখো, প্রথমে হচ্ছে biblical allusions. The poem is heavily influenced by stories and characters from the Bible, particularly from the Old Testament. এটা ওল্ড টেস্টামেন্টেরই ব্যাপার। প্রথম নামটা হচ্ছে আবসালেম। আবসালেম হচ্ছে ইন দ্য বাইবেল আবসালেম ইজ আ ফিগার depicted in the Old Testament, particularly in the second book of Samuel. এই যে দেখো Samuel, হ্যাঁ, he was the third son of King David, the legendary ruler of Israel. Absalom's story is a tragic one of rebellion, betrayal and familial strife. ওই যে সে দ্বন্দ্ব তার বোনকে নিয়ে। Absalom's tale begins with his rise to prominence. তার মানে খ্যাতি ছড়িয়ে পড়ে চারিদিকে। বিশেষ করে তার he was described as exceptionally handsome, charismatic and over time he garnered significant popularity among the people of Israel. এত ব্যাপক জনপ্রিয়তা কিন্তু সে পেয়ে যায়। However, Absalom's relationship with his father King David becomes strained due to a series of events. বিভিন্ন কারণে তার বাবার সাথে তার সম্পর্কটা একটু জড়িয়ে পড়ে, কিন্তু সে ছিল কিং ডেভিডের কিন্তু সবচেয়ে প্রিয় সন্তান। One pivotal incident is involved Absalom's sister Tamar, who was raped by one of David's son Amnon. Absalom harbored a deep resentment and towards Amnon and ultimately orchestrated his murder as an act of revenge. Following this, Absalom fled Jerusalem to escape punishment. Despite his exile, Absalom continued to cultivate support among the people of Israel. তাহলে ইসরায়েলের পিপলটা কিন্তু আবসালোমকে খুব ভালোবাসতো এবং তাকে সাপোর্ট করতো। He eventually returned to Jerusalem, where he embarked on a campaign to undermine his father's rule. মানে যেখানে তার বাবার রুলটাকে সে আন্ডারমাইন করে এবং সে রাজা হতে চায়, and usurp the throne, এবং সে সিংহাসন চায়। Absalom's rebellion gained momentum and leading to a significant conflict between his forces and those loyal to King David. তাহলে কিং ডেভিডের সৈন্যের সাথে মোটামুটি আবসালোমের সৈন্যদের মধ্যে একটা যুদ্ধ তৈরি হয়। The rebellion culminated in a decisive battle in the forest of Ephraim. ইফ্রাইম এক বনের ভিতরে যেখানে মেইন ঘটনাটা শুরু হয় মানে শেষ হয়, where Absalom forces were defeated. During the battle, Absalom riding a mule, মিউলে করে পালানোর সময় became entangled in the branches of tree. চুল বেঁধে যায় তার গাছের ডালের সাথে। He was left vulnerable and was subsequently killed by Joab, one of David's commanders. হ্যাঁ, মানে তার বাবারই কমান্ডারের দ্বারা তাকে হত্যা করা হয়। Despite David's explicit command to spare his life, যদিও ডেভিড কিন্তু বলে দিয়েছিল, তাই তো দাউদ বলে দিয়েছিলেন যে তাকে যাতে হত্যা করা না হয়, কিন্তু তারা হত্যা করে ফেলে আর কি। Absalom's death plunged King David into deep mourning. এতে তিনি অনেক শোকের মধ্যে পড়ে যান, despite the fact that Absalom had sought to overthrow him. দেখো সন্তান বলে কথা না, যে সন্তান বাবাকে সিংহাসনচ্যুত করবে দেখেও বাবা কিন্তু সন্তানের মৃত্যুতে শোক করেন। The story of Absalom serves as a cautionary tale about the consequence of rebellion, betrayal and complexity of familial relationship. It is a poignant narrative that highlights themes of power, ambition and consequences of human folly. তোমাদের একটা কথা বলি, যদি সম্ভব হয় তোমরা একটু ইংরেজিতে বাইবেলটা একটু পড়বা, ঠিক আছে? বিশেষ করে ওল্ড টেস্টামেন্টের কথা আমি বলছি না, বিশেষ করে আমি বলছি হচ্ছে নিউ টেস্টামেন্টের কথা বলছি না, ওল্ড টেস্টামেন্টের কথা। এখানে সিরিজ অফ স্টোরিজ রয়েছে, একদম অ্যাডাম ইভ থেকে ঘটনাগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করে বলা আছে। যদি তোমরা পড়ো তাহলে বিষয়টা ধরতে পারবে। হ্যাঁ, তাই একটু অনলাইনে যেহেতু পিডিএফ পাওয়া যায়, তোমরা যদি সময় বুঝে একটু পড়ো তাহলে এই সাহিত্য রিলেটেড অনেক কিছুতে তোমাদের হেল্প হবে পরবর্তীতে, আরও বুঝতে সহজ হবে, যেগুলো অনেক সময় অন্যান্য দেখছে এই ব্যাপারগুলো কিন্তু আমার যেহেতু আমি বাইবেল পড়েছি এবং আমার ধর্মের সাথে রিলেটেড, এই জন্য কিন্তু তোমাদের আমার বোঝাতে সুবিধা হয় এগুলো। হ্যাঁ, যেগুলো হয়তো অন্য স্যারদের ক্ষেত্রে অনেক সময় অসুবিধা হয়, তারা এই জিনিসগুলো বোঝাতে পারে না। আবার অন্যান্য স্যার আছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের টিচার আছে, যারা কিন্তু বাইবেল পড়েছে এবং তারা কিন্তু অনেক সুন্দর করে ক্লাস নিতে পারে। একজন স্যার আমাদের ক্লাস নিলেন, মনে হলো জানো বাইবেল উনি এত সুন্দর করে স্টাডি করেছেন, উনি সরাসরি রেফারেন্স দিচ্ছেন এদিক ওদিক থেকে যে এই বিষয়গুলো এখানে আছে। এই জন্য ধর্মীয় ব্যাপার থেকে না, অন্তত বিষয়গুলোকে জানার জন্য তোমাদের একটু পড়া উচিত যদি সম্ভব হয়। তাহলে এটা গেল হচ্ছে আমাদের বিবলিক্যাল অ্যালিউশন অ্যাবসালোমকে নিয়ে।
Now we are going to the next name, that is Ahithophel. Who is that? Ahithophel টাকে? He was one of David's counselor who supported Absalom's rebellion in the biblical story. দেখো, Ahithophel ছিলেন হচ্ছে কি ডেভিডের কাউন্সিলর, কিন্তু সাপোর্ট করতেন কাকে? আবসালমকে। তার মানে কি তাকে আমরা কি বলতে পারি? মির্জাফর বলতে পারি নাকি? যে জি স্যার। জি স্যার। কিং ডেভিডের একদম কাউন্সিলর হিসাবে সে কিন্তু হাত মিলিয়েছে আবসালমের সাথে, এবং আবসালমকে সে ইনস্টিগেট করছে যে বাবার বিরুদ্ধে যেতে হবে, কারণ তুমিও সিংহাসনের অধিকারী, সিংহাসন তোমার হওয়া উচিত, তাই তো? এই ইসরায়েলের মানুষরা তোমাকে পছন্দ করে। কিন্তু দেখাচ্ছে এইভাবে সে কিন্তু আবসালমকে ইনস্টিগেট করে ডেভিডকে করার জন্য, সিংহাসনচ্যুত করার জন্য। ইন দ্য বাইবেল দেয়ার ইজন্ট আ ক্যারেক্টার নেম Ahithophel। বলছে Ahithophel নামে অবশ্য কোনো ক্যারেক্টার বাইবেলে নেই। দিস ইজ দ্য ক্রিয়েশন অফ জন ব্রাইডেন। The name Ahithophel appears in John Dryden's poem Absalom and Ahithophel, where it is used as an allegorical representation of historical figure from the time of King David. King Ahithophel in the poem symbolizes the Earl of Shaftesbury. এই Earl of Shaftesbury হচ্ছে, এবার আমাদের হিস্ট্রিক্যালে চলে আসলো, পলিটিক্যাল অ্যাডভার্সারি অফ কিং চার্লস দ্য সেকেন্ড। দেখো, অ্যাডভার্সারি, তিনি হচ্ছেন পলিটিক্যালি কিং সেকেন্ডের অ্যাডভার্সারি বা শত্রু। ডিউরিং দ্য এক্সক্লুশন ক্রাইসিস ইন ইংল্যান্ড, ড্রাইডেন ইন ক্রাফটিং হিজ পলিটিক্যাল অ্যালিগরি, যেহেতু এটাকে পলিটিক্যাল অ্যালিগরি হিসেবে দেখানো হচ্ছে, সেই জন্য একটা ক্যারেক্টার তো লাগবেই, সে কারণে তিনি নতুন ক্যারেক্টারটা তৈরি করেন। ড্রস আপন বিবলিক্যাল ন্যারেটিভস অ্যান্ড ক্যারেক্টার্স টু ক্রিয়েট প্যারালালস উইথ কন্টেম্পোরারি ইভেন্টস অ্যান্ড ফিগার্স। In Absalom and Ahithophel, Ahithophel serves as a cunning advisor who supports Absalom rebellion against King David. তাহলে এই যে Ahithophel বলে কোনো ক্যারেক্টার বাইবেলে নেই, তাই তো? খেয়াল করবা। This portrayal align with Dryden's depiction of Shaftesbury as a manipulative and treacherous figure who sought to undermine the monarchy during a period of political turmoil in England. তার মানে তিনি চার্লস দ্য সেকেন্ডের অ্যাডভার্সারি ছিলেন, এবং মোটামুটি তিনি চেয়েছিলেন চার্লস দ্য সেকেন্ডকে কিভাবে সিংহাসনচ্যুত করা যায়। তাই বলছে while Ahithophel is a fictional character, এটা কিন্তু একটা ফিকশনাল ক্যারেক্টার, there is no mention of Bible of this character, and his name and role are derived from biblical sources, especially from the story of Absalom rebellion against King David in the second book of Samuel, যেটা আগে বলা হলো। এবার আসে অ্যালেগরিক্যাল ইন্টারপ্রিটেশন। এটার অ্যালেগরিক্যাল ইন্টারপ্রিটেশনটা আসলে কি, আমরা কিভাবে আসলে গল্পটাকে হিস্ট্রিক্যাল গল্পের সাথে মিলাবো, সেটা আমরা একটু মিলিয়ে নিচ্ছি। দেখো, in Dryden's poem these biblical figures are allegorically linked to contemporary political figures, events in restoration England. যেমন আবসালম রিপ্রেজেন্ট দ্য ডিউক অফ মনমাউথ। খেয়াল করো, আবসালম রিপ্রেজেন্ট করছে কাকে? ডিউক অফ মনমাউথকে, তাই তো? যে ছিল কে? মনমাউথ অ্যান্ড ইলিজিটিমেট সান অফ চার্লস দ্য সেকেন্ড। যেমন করে আবসালমও ছিল হচ্ছে ইলিজিটিমেট সান অফ ডেভিড। ইজ ডেপিক্টেড অ্যান্ড অ্যাম্বিশনস অ্যান্ড রিবেলিয়াস অ্যাকিন টু আবসালম ক্যারেক্টার ইন দ্য বাইবেল। তাহলে আবসালম যেমন ছিল বাইবেলের ক্যারেক্টার, তেমনি এখানে ডিউক অফ মনমাউথ একই রকম ছিলেন, ঠিক আছে? তিনিও চাচ্ছিলেন চার্লস দ্য সেকেন্ডকে কিভাবে উচ্ছেদ করে সিংহাসনে বসা যায়। অন্যদিকে Ahithophel রিপ্রেজেন্ট করছে কাকে? লর্ড শ্যাফটসবেরি। শ্যাফটসবেরি আ কি ফিগার ইন দ্য হুইগ পার্টি। টরি এবং হুইগ মনে আছে? গালিভার ট্রাভেলসে পড়েছো নাকি? টরি এবং হুইগ পার্টি এবং টরি পার্টি, কে কার সাপোর্টার? হ্যাঁ স্যার, কে কার একটা সাপোর্টার? হচ্ছে স্যার রাজার, আর একটা হচ্ছে রাজার বিরুদ্ধে স্যার। এটা পার্লামেন্টের, এটা তো পার্লামেন্টের সাপোর্টার আর হচ্ছে রাজার সাপোর্টার। তাহলে পার্লামেন্টের সাপোর্টার কে বলা হচ্ছে কাদেরকে? হুইগ পার্টি, তাই তো? হুইগ পার্টি। স্যার হুইগ পার্টি। আর টরি হচ্ছে সাপোর্টার অফ কিং, রাজা সাপোর্টার। রাজার সাপোর্টার। হু সাপোর্টেড মনমাউথ ক্লেম টু দ্য থর্ন। হ্যাঁ, এই তাহলে হচ্ছে কি, এই যে আবসালম হচ্ছে ডিউক অফ মনমাউথ রিপ্রেজেন্ট করছে, আর মনমাউথকে আবার হেল্প করছে হচ্ছে এই Ahithophel, যে রিপ্রেজেন্ট করছে লর্ড শ্যাফটসবেরি, যে শ্যাফটসবেরি হচ্ছে হুইগ পার্টির একজন নেতা বা একজন সদস্য, যিনি মনমাউথের ক্লেম ইংলিশ সিংহাসনের প্রতি যেটা, সেটাকে সাপোর্ট করেছে। অ্যান্ড ইজ ডেপিক্টেড অ্যাজ আ কানিং অ্যান্ড ম্যানিপুলেটিভ অ্যাডভাইসার, মিররিং Ahithophel's রোল ইন আবসালম রিবেলিয়ন। এটা একটু খেয়াল করো। থিমস অফ ডিভাইন রাইট অ্যান্ড অথরিটি, এটা কি মনে আছে তো? থিমস অফ ডিভাইন রাইট, দ্য কিং অফ ইংল্যান্ড told that they have been given the divine right of ruling the country because they are king, not made by only the people, but it is the sign of God's support or divine power. Representative তারা, তাই না? তাই বলছে the poem explores themes related to divine right and the legitimacy of authority, drawing parallels between the biblical narrative of King David and his rebellious son Absalom.
the political situation in England during the exclusion crisis. Dryden portrays Charles II as a wise and rightful monarch, emphasizing the importance of loyalty and obedience to legitimate authority. এখানে কিন্তু চার্লস দ্য সেকেন্ডকে অনেক সময় ডেভিডের সাথে মেলানো হয়েছে, কিন্তু ডেভিডের মতো এত পিওর মানুষ কিন্তু চার্লস দ্য সেকেন্ড ছিলেন না, যদিও এটা আমরা সাহিত্যের খাতিরে আমরা মেনে নিব। মোরাল লেসন অ্যান্ড রিলিজিয়াস ভ্যালুস। Throughout its allegorical narrative, Absalom and Ahithophel imparts moral lessons and reinforces religious values. কিছু ভ্যালু রয়েছে। It condemns rebellion against rightful authority. এখানে রাইটফুল অথরিটিকে কন্ডেম করা হয়েছে। তাহলে দেখো আবসালেম কিন্তু এত ভালো একজন মানুষ ছিল বলা হচ্ছে, তাকে জনগণ ভালোবাসতো, কিন্তু সে একটা অপরাধ করেছে। সে অপরাধটা কি? সে দুটো অপরাধ করেছে। একটা অপরাধ হচ্ছে সে আমনন বলে তার একজন হাফ ব্রাদার, তার তো এল্ডার ব্রাদার, তাকে হত্যা করেছে। দ্বিতীয়ত হি হ্যাজ বিন ইনস্টিগেটেড বাই অ্যাহিথোফেল টু টেক দ্য থর্ন অর টেক অ্যাওয়ে দ্য থর্ন ফ্রম হিজ ফাদার ডেভিড। এই দুটো তার হচ্ছে অপরাধ। এই অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। তা এইটা কিন্তু এখানে বলা হয়েছে। ওয়ান এগেইনস্ট দ্য ডেঞ্জার্স অফ পলিটিক্যাল অ্যাম্বিশন অ্যান্ড ট্রেচারি, এবং দেখানো হয়েছে যে রাজনৈতিকভাবে আমাদের অ্যাম্বিশন হওয়া ঠিক না, বিকজ ইট অ্যাকচুয়ালি কামস আফটার আ কস্ট অফ লাইফ মেবি। স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? জি স্যার। ওকে, ভেরি গুড। তো দেখো এখানে সেটাই বলা হচ্ছে। তো যাই হোক, এটা আমরা পড়লাম হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে, আমরা একটু দেখবো এবার। তাহলে এটা আমরা বিবলিক্যাল এবং এই ব্যাপারের সাথে একটু রিলেট করে নিলাম যাতে আমাদের পড়তে সুবিধা হয়। সেকেন্ডলি হচ্ছে আমরা আছি হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে। দেখো অ্যাসিটোপেল, অ্যান্ড এটা হচ্ছে পলিটিক্যাল অ্যালিগরিক্যাল পোয়েম রিটেন বাই, এটা কিন্তু ইয়া করে রাখবা যে হোয়াট টাইপ অফ পোয়েম ইট ইজ, যদি পরীক্ষায় আসে যে হোয়াট টাইপ অফ পোয়েম আবসালেম এন্ড অ্যাসিটোপেল ইজ, কি হবে বলো? পলিটিক্যাল অ্যালিগরিক্যাল। পলিটিক্যাল অ্যালিগরি অথবা পলিটিক্যাল অ্যালিগরিক্যাল পোয়েম। ফার্স্ট পাবলিশ ইন এত ইজ কনজিউমার দ্যাট গেল, অত সমস্যা না। এইখানে আমরা দেখবো, একটু খেয়াল করবো, এটা মেইনলি ঘটেছিল কখন? 1678 থেকে 1681, যে সময় চলছিল এক্সক্লুশন ক্রাইসিস, একজনকে এক্সক্লুড করে দেওয়া, বাতিল করা। টু আন্ডারস্ট্যান্ডটা হচ্ছে দ্য রেস্টোরেশন। প্রথমে আসি আমরা রেস্টোরেশনের কাহিনীটা নিয়ে একটু। বলছে ইন 1660 চার্লস দ্য সেকেন্ড ওয়াজ রেস্টোরড টু দ্য ইংলিশ থ্রোন আফটার দ্য কলাপস অফ দ্য কমনওয়েলথ আন্ডার অলিভার ক্রমওয়েল। চার্লস দ্য সেকেন্ড রেইন ওয়াজ মার্কড বাই পলিটিক্যাল ইনস্টেবিলিটি অ্যান্ড রিলিজিয়াস টেনশন অ্যান্ড কনফ্লিক্টস উইথ পার্লামেন্ট। তাহলে চার্লস দ্য সেকেন্ড যখন আসলো তখন পার্লামেন্টের সাথে একটা কিন্তু কনফ্লিক্ট শুরু হয়ে গেল। সেটা মোটামুটি চলেছে বেশ কিছুদিন, জেমস দ্য সেকেন্ড আসার আগ পর্যন্ত। দ্য এক্সক্লুশন ক্রাইসিস কি? দিস ইজ আ কাইন্ড অফ শর্ট নোট হিসাবে আসে অনেক সময়। দিস ক্রাইসিস ইরাপ্টেড ডিউরিং দ্য রেইন অফ চার্লস দ্য সেকেন্ড। চার্লস দ্য সেকেন্ড সেন্টার্ড অ্যারাউন্ড দ্য ইস্যু অফ সাকসেশন, মানে কে চার্লস দ্য সেকেন্ডের পর সিংহাসনে বসবে কে। চার্লস দ্য সেকেন্ড হ্যাড নো লেজিটিমেট এয়ার, তার কোনো লেজিটিমেট এয়ার বা উত্তরাধিকার ছিল না। অ্যান্ড হিজ ব্রাদার জেমস ডিউক অফ ইয়র্ক ওয়াজ নেক্সট ইন লাইন ফর দ্য থ্রোন। তাহলে জেমস দ্য সেকেন্ড এরপরে সিংহাসনে বসবে বলে ভাবা হচ্ছিল, কিন্তু হাউএভার জেমস ওয়াজ আ রোমান ক্যাথলিক, তার তো এখানে বসার অধিকার নেই, তাই তো। হুইচ রেইজড কনসার্ন অ্যামং প্রোটেস্ট্যান্ট পার্লামেন্টারিয়ানস হু ফিয়ার্ড আ রিটার্ন টু ক্যাথলিক রুল। তারা ভাবলো আবার ক্যাথলিক রুল চলে আসে কিনা। সুতরাং দে সট টু এক্সক্লুড জেমস দ্য ফার্স্ট ফ্রম দ্য লাইন অফ সাকসেশন, হেন্স দ্য টার্ম এক্সক্লুশন ক্রাইসিস কামস। এখান থেকে আসে যে কিভাবে এক্সক্লুড করা যায় জেমস দ্য সেকেন্ডকে, জেমসকে যাতে সিংহাসনে না বসাতে হয়। তখনই তো তারা ইনস্টিগেট করতে থাকলো ডিউক অফ মনমাউথকে। এবার হচ্ছে হুইগস and Tories. Two political factions emerged during this period. The Whigs, led by Lord Shaftesbury, who is the Lord Shaftesbury, supported excluding James from the throne and prompting স্যার এক্সক্লুশন ক্রাইসিস এটা স্যার বুঝি নেই স্যার। ওখানে বুঝনি এক্সক্লুশন মানে কি, যেটা হচ্ছে চার্লস দ্য সেকেন্ডের পর সিংহাসনে কে আসবে, বিকজ চার্লস দ্য সেকেন্ড হ্যাড নো লেজিটিমেট হেয়ার, বরং তার ছিল হচ্ছে চার্লস দ্য সেকেন্ডের ভাই ছিল হচ্ছে জেমস। তাহলে এখন চার্লস দ্য সেকেন্ড যদি মারা যায় তাহলে সিংহাসনে আসবে কে বলো? জেমস আসবে, কিন্তু জেমস তো হচ্ছে কি অলরেডি সে হচ্ছে ক্যাথলিক, জেমস ওয়াজ আ রোমান ক্যাথলিক, তাহলে ইংল্যান্ড কি মেনে নিবে বলো?
হুইচ রেজ না, কনসার্ন এবং না, প্রোটেস্ট্যান্ট স্যার। পার্লামেন্ট হু ফিয়ার্ড আ রিটার্ন টু ক্যাথলিক রুল। তারা ভাবলো যে এবার তো ক্যাথলিক রুল আবার চলে আসলো, একবার তাড়ানো হয়েছে, আবার যদি আসে একে তো ছাড়া যাবে না। সুতরাং দে সট টু এক্সক্লুড জেমস ফ্রম দ্য সাকসেশন। অতএব পরবর্তী উত্তরাধিকার হিসাবে জেমসকে কিভাবে এক্সক্লুড করা যায়, বাদ দেওয়া যায়, সেই ধান্দায় ছিল হচ্ছে এই সকল প্রোটেস্ট্যান্ট পার্লামেন্টারিয়ানরা। ঠিক আছে তো? আর তারা যে সূত্রটা চালু করা শুরু করলো সেটাকে বলা হচ্ছে কি এক্সক্লুশন। আর সেই নিয়ে যে ঝামেলা তাকে বলা এক্সক্লুশন ক্রাইসিস। মানে তারা জেমস দ্য সেকেন্ডকে বসতে দিবে না সিংহাসনে, মানে জেমসকে। ঠিক আছে তো? কারণ সে ছিল ক্যাথলিক। তাহলে হচ্ছে কি, দেখো আমরা চাচ্ছি কি যে চার্লস দ্য সেকেন্ডের সিংহাসনটা কিভাবে এই যে মনমাউথ, মানে মূল কথা হলো চার্লস দ্য সেকেন্ডের যে লিজিটিমেট সান কে ছিল বলতো? ডিউক অফ মনমাউথ। নাকি ডিউক অফ মনমাউথ। মনমাউথ, হ্যাঁ। এই ডিউক অফ মনমাউথকে কিভাবে দেওয়া যায় জেমসকে বাদ দিয়ে, সেই ধান্দা নিয়ে, তাই তো? তাহলে চার্লস দ্য সেকেন্ডের একজন সহকারী হওয়া সত্ত্বেও শ্যাফটবেরি করলো কি, চার্লস দ্য সেকেন্ডের বিরুদ্ধে গেল, এবং বিশেষ করে জেমসের বিরুদ্ধে গেল। কারণ শ্যাফটবেরি ছিল একজন প্রোটেস্ট্যান্ট, সে রাজার কাছে থাকলেও সে চায়নি একজন ক্যাথলিক তার দেশে আসুক। এই জন্য লর্ড শ্যাফটসবেরি সে কিন্তু একজন হুইগ দলের নেতা। দেখো, লেড বাই লর্ড শ্যাফটসবেরি সাপোর্টেড এক্সক্লুডিং জেমস ফ্রম দ্য থ্রোন অ্যান্ড প্রমোটিং প্রোটেস্ট্যান্ট সাকসেশন। দ্য স্টোরিজ অন দ্য আদার হ্যান্ড ব্যাকড বাই কিং অ্যান্ড আফেল দ্য প্রিন্সিপাল অফ হেরিডিটারি মোনার্ক। তাহলে তারা চাচ্ছিল যে বংশ পরম্পরায় মোনার্ক হবে, কিন্তু প্রোটেস্ট্যান্টরা চাচ্ছিল যে না, শুধুমাত্র প্রোটেস্ট্যান্ট যদি হয় তাহলে তাকে সিংহাসনে আরোহণ করা যাবে, না হলে যাবে না। এরকম আর কি বিষয়টা। এবার হচ্ছে দ্য পপিশ প্লট। পপিশ প্লট কি কারণে হলো? এই যে পোপ থেকে আসছে এখানে। হ্যাঁ, বলছে ইন 1678 an Englishman named Titus Oates fabricated the popish plot. কিভাবে? alleging a Catholic conspiracy to assassinate Charles the Second। সে প্রচার করলো যে চার্লস দ্য সেকেন্ডকে ক্যাথলিকরা হত্যা করতে যাচ্ছে, তাই তো? alleging a Catholic, যে একজন ক্যাথলিক চার্লস দ্য সেকেন্ডকে হত্যা করবে, and place his brother জেমস অন দ্য থর্ন, এরকম একটা প্রচার করে। হ্যাঁ, ফেব্রিকেটেড মানে কি, মিথ্যা একটা সংবাদ ঘটনা বানায় হচ্ছে টিটাস ওটস। তিনি একজন ইংলিশম্যান ছিলেন, তিনি চাচ্ছিলেন একটা ঝামেলা হোক, দিয়ে পপিশ প্লট, মানে পোপ একটা প্লট করেছে, যে প্লটের মাধ্যমে একজন ক্যাথলিককে দিয়ে চার্লস দ্য সেকেন্ডকে হত্যা করা হবে, এবং তাকে হত্যা করে তার ভাই জেমস দ্য সেকেন্ডকে সিংহাসনে বসানো হবে, যাতে ক্যাথলিকরা সিংহাসনে বসে এবং ইংল্যান্ডে ক্যাথলিকদের একটা অংশগ্রহণ হয় এবং প্রভাব আবার আসে। This lead to widespread anti-Catholic hysteria and further fueled the exclusion crisis. এতে আরো বেশি ক্রাইসিসটা বেড়ে যায়। হ্যাঁ, against this backdrop of political intrigue and religious tension, John's Dryden penned Absalom and Achitophel। এইভাবেই অ্যাচিটোফেলের এই কবিতাটা লেখা হয়। The poem uses biblical allegory to comment on contemporary politics। যেহেতু সরাসরি তো আর কমেন্ট করা যাবে না, এখন কি আমরা আমলিগ বিএনপি নিয়ে কি সরাসরি কথা বলা যাবে বলো তো? না স্যার। কিন্তু যখন যদি এখন লিখতে হয় তাহলে অ্যালেগরিক্যালি লিখতে হবে, আর না হয় এই সকল আমলিগ বিএনপি শেষ হয়ে যাওয়ার পরে আমাকে লিখতে হবে, তাহলে আমাদের বিপদ আছে নাকি? হ্যাঁ, তো ব্যাপার ঠিক এরকম যে আবসালেম রিপ্রেজেন্ট চার্লস দ্য সেকেন্ড ইলিজিমেট সান, দ্য ডিউক অফ মনমাউথ, হু ওয়াজ সাপোর্টেড বাই দ্য হুইগস অ্যাজ আ পলিটিক্যাল সাকসেসর টু দ্য থর্ন। অন্যদিকে অ্যাচিটোফেল ইজ আ থিনলি ভেইলড রেফারেন্স টু লর্ড শ্যাফটসবেরি, দ্য লিডার অফ দ্য হুইগ ফ্যাকশন। এই হচ্ছে ব্যাপার। Dryden's poem defends the legitimacy of the Stuart monarchy and condemns the Whigs' attempt to undermine it। তাহলে আন্ডারলাইং মিনিং হিসাবে এখন দেখো তো ড্রাইডেন কাদেরকে ফলো করছে? স্যার পার্লামেন্টকে নাকি রাজাকে? স্যার হ্যাঁ বলো। স্যার হুইক অ্যাকশনটা কি? ফ্যাকশন, হুইক ফ্যাকশন। ফ্যাকশন মানে ওই যে দ্বন্দ্ব হুইগ এবং টরি, এটা কি জানো না কি জিনিস? স্যার না, আমি জানি না স্যার, এই জন্য জিজ্ঞাসা করছি স্যার। কেন তুমি পড়নি গালিভাস টাবেলস, ওখানে তো আলোচনা করা হয়েছে। ও স্যার, আমি তো তখন ছিলাম না। এটা হিস্ট্রি পড়েছো? সেকেন্ডারি হিস্ট্রি পড়েছো ভালো করে? জি স্যার, স্যার পড়েছি তো। হ্যাঁ, ওখানেই তো কথাগুলো ছিল। হ্যাঁ, যে ইংল্যান্ডে তখন দুইটা অবস্থা, একটা হচ্ছে রাজা আর একটা হচ্ছে পার্লামেন্টের শাসন চলছে পাশাপাশি। পার্লামেন্টের প্রভাব বেশি, রাজার মানে প্রভাব কম। রাজাকে যারা সাপোর্ট করে ওদেরকে বলা হয় টরি, আর যারা পার্লামেন্টের সাপোর্টার তাদেরকে বলা হয় হুইগ। ঠিক বুঝতে আছে? পারছি স্যার। জি স্যার। তা সেই হুইগ বলা হচ্ছে এখানে।
ইট পোর্ট্রেজ চার্লস দ্য সেকেন্ড অ্যাজ আ ওয়াইজ অ্যান্ড বেলিভলেন্ট রুলার। দেখো ড্রাইডেন কিন্তু চার্লস দ্য সেকেন্ডকে পজিটিভলি তুলে ধরছে ইন দ্য ইমেজ অফ ডেভিড, while Monmouth is depicted as ambitious and reckless. Monmouth, who is being represented. আচ্ছা আমি একটু 2 মিনিট তোমাদের কাছ থেকে সময় নিচ্ছি, হ্যাঁ আচ্ছা একটু রাখো। আচ্ছা তো শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুই একটা আমরা এক ভাইয়ের বিয়ে তো, তারপর মানে ফরিদপুরে মেয়ে দেখতে যেতে হবে, তাই আবার প্রস্তাব আসলো, এই জন্য একটু কথা বললাম। তো ফরিদপুরের কেউ আছো নাকি? ফরিদপুরে আমি আছে তো স্যার, এই যে জি স্যার, আছে, আমি এই যে নুসরাত আছে। হ্যাঁ কোন কলেজের? স্যার রাজেন্দ্র। রাজেন্দ্রতে আমি গেছি তো, অনেক কয়েকবার গেছি রাজেন্দ্র কলেজে। হ্যাঁ ওই ফরিদপুরে পুলিশ লাইন আছে না, পুলিশ লাইন, জি স্যার। আমি ছিলাম কয়েকদিন। একটা চার্চ আছে, ওই স্যার চার্চের, আমাদের ফরিদপুরের মানুষ অনেক অতিথি আপনার। হ্যাঁ তাই না? যাক ভালো করে। তো ঠিক আছে ওকে, 21 তারিখে মনে হয় যেতে হবে। তো এর ভিতরে তোমাদের ছুটি থাকবে। ঈদের ছুটি কবে? 13 তারিখ থেকে দেবো, ঠিক আছে? 13 তারিখে ক্লাসের পর, নাকি দেরি দেরি হয়ে যাবে? হ্যাঁ, একটা কথা বলি। হ্যাঁ বলো। হুম। স্যার আপনি তো ওই দিন রাগ করে বললেন প্রশ্নগুলোর উত্তর দিবেন না, সত্যি কি দিবেন না স্যার? আনিকা খুব টেনশনে আছে। স্যার আমি খুবই টেনশনে আছি স্যার, আমি পুরা আপনার ওগুলাই পড়ি স্যার, বিশ্বাস করেন। আমি কিভাবে বুঝাবো এখন আপনাকে? আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে আমি এটা পরে। নিয়ে ঘুমাইতে পারতেছি না স্যার কয়দিন থেকে। তাই? ওরে বাবা, তো তোমার তো সত্যি স্যার। নষ্ট করার অধিকার তো আমার নেই। হ্যাঁ স্যার আমরা সবাই টেনশনে আছি খুব। টেনশনে আছে, টেনশন থেকে কি হবে বলো? পড়াশোনা করতে স্যার হবে। স্যার আপনি এখন যদিও না দেন সমস্যা নাই, পরে দিয়েন স্যার, তবুও দিয়েন স্যার, না দিলে একদম মানে কি বলবো স্যার। দিতে তো হবেই, দিতে তো হবেই। হ্যাঁ আচ্ছা দিব, টেনশন নিও না। ঠিক আমি স্টাডি গাইড আমরা পড়ি না স্যার। আচ্ছা টেনশন নিও না, ঠিক আছে ওকে। না আমি খুবই মানে এখন থেকে আমি একটু ব্রেন ফ্রেশ করে নিচ্ছি যে আমি তোমাদের অ্যাটেন্ডেন্স নেব না, তোমাদের বিষয়ে আমি আর ভাববো না। যারা ক্লাস করা তারা তো অবশ্যই করবে, টেস্টগুলো নিব, হোমওয়ার্ক দিব, এগুলো যারা করবে তাদেরকে আমি রাখবো, বাকিগুলো জাস্ট রিমুভ করে দেবো এবং কোনো কথা বলবো না আমি। হ্যাঁ কোনো কথা না, এবং আমি কোনো টেনশনও নিব না। আমি ভেবে নিব যে 100 জনের ভিতরে 20 জন আমার স্টুডেন্ট থাকবে যারা ভালো মতো পড়াশোনা করবে, বাকিরা আসবে আর যাবে, বাকিরা আসবে আর যাবে। এর ভিতরে যদি কেউ পড়াশোনা করে নেয় তো ভালো, না হলে আমি এত টেনশন করি, এত ইয়া করে আসলে যখন পারতেছি না, এই আজীবনের টেনশন আমার ছাড়া এর তো কোনো সমাধান নেই, আছে বলো? এর তো কোনো সমাধান নেই। এই জন্য বলেছি যে টেস্ট দিবা না, পরীক্ষা দিবা না, হোমওয়ার্ক করবা না, 50 টাকা 100 টাকা করে জরিমানা, জরিমানা দিবা, তোমাকে রাখবো, জরিমানা দিবা না, পরীক্ষা দিবা না, তোমাকে আউট করে দিব। আর কোনো কথা হবে না। তুমি অ্যাটেন্ড করলে ক্লাসে করবা, না করলে না করবা, রেকর্ড ক্লাস করলে করবা, না করলে না করবা। তুমি শেষ পর্যন্ত যদি আমার সাথে অ্যাক্টিভ থাকতে পারো ভালো, না হলে যাওগা। দিয়ে 20-25 জন থাকো, ওইগুলো নিয়ে আমি কাজ করব, ঠিক আছে? এই হলো আমার কথা। আমি এত টেনশন নিতে পারতেছি না মাথায়, যে এত মানে কি বলবো, জি স্যার আপনি বাড়তি ঝামেলা নিয়ে না স্যার। আমি ভাববোই না ওগুলো নিয়ে আর। যে সকল ছেলে মেয়ে সারা জীবনই ব্যস্ত থাকে, ভোরে ক্লাস নিলেও ব্যস্ত, সকালে ক্লাস নিলেও ব্যস্ত, বিকালে ক্লাস নিলেও ব্যস্ত, সন্ধ্যায় ক্লাস নিলেও ব্যস্ত, রাতে ক্লাস নিলেও ব্যস্ত, তার সে ক্লাস করবেটা কখন? কি দরকার ছিল তার পড়াশোনা করার? আর ইংলিশ তো তার নেওয়ার দরকারই ছিল না। আমি একটা ভিডিও এই জন্য তৈরি করেছিলাম যে কাদের ইংরেজি সাহিত্যে পড়া উচিত না। আমি একটা ভিডিওই করেছি এবং চ্যানেলে দিয়ে রাখছি, ঠিক আছে? তো যে কাদের জন্য ইংরেজিতে ভর্তি হওয়া উচিত না, কারণ অনেকের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। কারণ ইংরেজি এত সোজা না। ইংরেজি যাকে ধরে একদম আশ্রে মারে, আর যাকে ধরে তাকে উপরে তোলে। এই দুটা কাজ ইংরেজি করতে জানে। অতএব হয় আশ্রে পড়তে হবে আর না উপরে উঠতে হবে। মাঝামাঝি কোনো অবস্থান ইংরেজির, মাঝামাঝি কোনো অবস্থান নেই। অতএব বরং অন্য সাবজেক্ট নিয়ে পড়লে ভালো হতো, বিশেষ করে যারা সময় পাও না, যারা টাকা খরচ করতে চাও না, যারা সময় দিতে চাও না, তাদের জন্য অন্য সাবজেক্ট ভালো, যেখানে বেশি সময় দেওয়া লাগবে না। ইংরেজির জন্য তোমাকে প্রচুর পড়তে হবে। এই যে বিষয়গুলো, এগুলো যদি আমি আলোচনা না করে তোমাকে এই পড়াটা পড়াতে যাই, তুমি অনেকখানি বুঝবা না। এবং এগুলো পড়ার কারণে তোমার কি হচ্ছে, এগুলো আরো বেশি মাথায় চলে আসছে এবং একটা ধারাবাহিকতা হবে, দেখবো যে কবিতা তুমি এমনি বুঝতে পারবে। কিন্তু এগুলোকে তোমরা যদি মনে করো গুরুত্ব না দিয়ে অনেকে সামারি পড়ে চলে যাবে, হ্যাঁ, উল্টা পাল্টা রকম করে বুঝবে, কিছুই বুঝবে না, অথচ সবই বুঝে তারা, হ্যাঁ, এরকম হবে। তো যাও, আমি দিব, সমস্যা নেই, টেনশন নিও না, কিন্তু পড়াশোনা করো আর রেগুলার হোক। আবসালাম ওয়াজ ইমেন্সলি পপুলার আপন ইটস। আচ্ছা এটা দরকার নেই ওসব কথাবার্তা। এবার আসি রিলিজিয়াস অ্যালেগরি, এটা নিয়েও কথা হয়েছে, অলরেডি আমি কথা বলেছি, এটা তোমরা একটু পড়বা যেহেতু কোশ্চেনের সাথে রিলেটেড। তাহলে এতক্ষণ যে কথাগুলো বললাম তার আলোকে
এখন আমরা কবিতাটা একটু পড়ি। কবিতার প্রথম দিকে আমরা একটু ধীরে পড়বো, কিন্তু শেষের দিকে আমরা খুব ফাস্ট যাবো, কারণ ততক্ষণে আমাদের আইডিয়াটা ডেভেলপ হয়ে যাবে, ঠিক আছে? কারণ প্রথম দিকে কিছু কথা বলা আছে যেগুলো আমাদের ল্যাঙ্গুয়েজ এবং এই যে কাহিনীর ব্যাপারে একটু ব্যাকগ্রাউন্ড থাকবে, তো একটু ধীরে যেতে হবে আমাদের। তো দেখো, তাহলে আমরা অলরেডি আবসালেম এবং অ্যাচিটেবল দিয়ে কাকে বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে তা আমরা জেনে গেলাম। এখন আমরা পুরো স্টোরিটা শুরু করবো, এবং স্টোরিটার মধ্যে আমরা মানে হিস্ট্রিক্যাল যে অ্যালেগরি এসেছে, সেই হিস্ট্রিক্যাল ব্যাপারে আমরা কোনো মানে লিঙ্ক পাবো না, কিন্তু আমরা লিঙ্কটা করে নিব আর কি। তিনি যা করেছেন পুরো বিবলিক্যাল স্টোরি দিয়ে আমাদের মধ্যে আলোচনা করেছেন। দেখো, অলরেডি এটা ক্লাসে অবশ্যই আমি পড়ানো শুরু করছি, যারা আজকে আমাদের ক্লাস করেছে তাদের এটা আমি শুরু করেছি। আকিব আছে নাকি? আকিব, সুমাইয়া, মাহফুজা তো আজকে আসেনি কলেজে, সুমাইয়াও আসেনি। জি স্যার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যাও, স্যার, এটা পড়েছি আমি। পড়েছো না? ভেরি গুড। ওকে, তাহলে আমরা শুরু করি। বলা হচ্ছে স্যার, একটা কথা বলবো। হ্যাঁ, বলো। স্যার, কোনো একটা টেক্সট শুরু করার আগে আমাদের কি উচিত যে স্যার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জ্ঞান আগে থেকে নেওয়া, নাকি আমরা শুধু সরাসরি টেক্সট থেকে শুরু করব পড়া? যদি তোমাদের একাডেমিক হয় তাহলে একটু রিসার্চমূলক পড়াশোনা করতে হবে, আর যদি মনে হয় যে তুমি সাহিত্য পড়তেছো এনজয় করার জন্য, তাহলে সব সাহিত্যের কি ব্যাকগ্রাউন্ড জানা সম্ভব? না স্যার, মানে স্যার প্রথমে যখন শুরু করি তখন তো ধরেন আমি টেক্সট শুরু করেছি, কিন্তু কিছু তো প্রথমে বুঝতে পারছিলাম না, সেই জন্য যেহেতু ওই জন্য বললাম যে এখানে যেহেতু একাডেমিক বিষয়গুলো, কারণ সাহিত্যে দুইটা ব্যাপার রয়েছে। একটা হচ্ছে তুমি কি এনজয়ের জন্য পড়তেছো, তাহলে তোমার ব্যাকগ্রাউন্ড জানার দরকার নেই, তুমি এখান থেকেই পড়তে পড়তে তুমি ধারণাটা পেয়ে যাবা, ঠিক আছে? তো কিন্তু এটা দিয়ে কি বোঝাচ্ছে, কাকে বোঝাচ্ছে এত জানার দরকার নেই, তুমি জাস্ট এনজয় করবা। কিন্তু যখন একাডেমিক পারপাসে আসবে এবং যখন তুমি এনজয় শুধু করবা না, কিন্তু এটা একাডেমিক একটা ডিলিং আসবে, তাই তো? তখন তোমাকে অন্তত ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। এই যে আমি যে ব্যাকগ্রাউন্ডটা আলোচনা করলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে, কিন্তু যখন তুমি একা একই পড়বা তখন আমার মনে হয় না ব্যাকগ্রাউন্ডের দরকার আছে, ঠিক আছে? যখন তুমি এনজয় করার জন্য পড়বা। কিন্তু যদি তুমি কোশ্চেন আনসার করবা এখানে তোমার অবশ্যই ব্যাকগ্রাউন্ড জানার দরকার আছে, কারণ সব উপন্যাস পড়তে গেলে যদি ব্যাকগ্রাউন্ড জানতে হয় তাহলে আমার উপন্যাস পড়ার আগ্রহ হারায় যাবে, বুঝতে পারছো? স্যার, প্রথমে ব্যাকগ্রাউন্ড পড়তে গেলে 2 পৃষ্ঠা পড়ার পর উপন্যাস পড়তে ইচ্ছেই করে না, যার পড়বই না। ওই জন্য আবার এমনও হতে পারে যে প্রত্যেকটা উপন্যাসে দেখবে ইন্ট্রোডাকশন বলে একটা পার্ট থাকে, যেটা বিশাল বড় থাকে। ইন্ট্রোডাকশনে অনেক সময় অনেক ব্যাকগ্রাউন্ড ইতিহাস দিয়ে দেয়, যেগুলো জেনে স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি না। স্যার এখন একটু শোনা যাচ্ছে। কি নেটওয়ার্কের সমস্যা রে। আচ্ছা, তাহলে আমরা কবিতাটা শুরু করি। দেখো, ইন পায়াস টাইমস মিন্স, পায়াস টাইম বলতে কি বোঝানো হচ্ছে বলো তো? হোলি টাইম। হ্যাঁ, পায়াস টাইমস রেফার্স টু দ্য টাইম when people were supposed to be pious and not related or involved in sinful activities. কারণ একটা জিনিস খেয়াল করো তো, অপরাধ দেখো, কিছু কিছু ইউরোপিয়ান কান্ট্রি আছে বলা হয় সেখানে অপরাধের সংখ্যা কম, তাই না? অপরাধের সংখ্যা কম, আর আমাদের এদিকে অপরাধের সংখ্যা বেশি। এখন বিষয়টা হলো অপরাধের সংখ্যা কম কেন? বলো, অপরাধের সংখ্যা কম কেন? একটা হচ্ছে অপরাধী কম অথবা অপরাধের সংখ্যা ভিন্ন। একটা হচ্ছে অপরাধী কম অথবা অপরাধের সংখ্যা ভিন্ন। যেটা আমাদের এখানে অপরাধ সেটা ওখানে হয়তো অপরাধ না। যেমন ইউরোপ আমেরিকাতে ধূমপান অপরাধ, ঠিক আছে তো, কিন্তু মদ পান অপরাধ নয়। তারা মদ পান করতে পারে, মানে নেশা হওয়ার আগ পর্যন্ত, কিন্তু ধূমপান করতে পারবে না। কিন্তু আমাদের দেশে কি প্রকাশ্যে মানুষ ধূমপান করতে পারতেছে, কিন্তু মদ পান করলে সমস্যা আছে নাকি প্রকাশ্যে? স্যার, মদ পান কি ধূমপানের মধ্যে পড়ে না? না, মদ হাই ধূমপান তো হচ্ছে ধুমুপান করা, ধুমু বুঝো তো, ধোয়া ধোয়া ধোয়া, ওটা হচ্ছে আরেক জিনিস। ধূমপান মানে হচ্ছে যে মাধ্যমে, যে নেশা মাধ্যমে আমরা ধোয়ার মাধ্যমে নেশা করি, হ্যাঁ, সেটা গাঁজা হতে পারে, সেটা বিড়ি সিগারেট হতে পারে, হয়তো সেটা কলকি হতে পারে, আছে না এরকম কলকি, বুঝো? জি স্যার, ছোটবেলায় দেখছি। যেটা গড়গড়ি হতে পারে, যেটার মাধ্যমে ধোয়ার মাধ্যমে তামাকের
বিষয়গুলোকে নিয়ে নেশা করা, ওটা হচ্ছে ধূমপান। আর এটা তো হচ্ছে ওয়াইন, ড্রিঙ্কস, এটা ড্রিঙ্কস জাতীয়, তাই তো, যেটা নেশা তৈরি করে। এখন ওয়াইন যতক্ষণ পর্যন্ত নেশা তোমার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা বৈধ, কারণ ওয়াইন ইজ দ্য কাইন্ড অফ মানে কি বল, জুস, হ্যাঁ, মেড ফ্রম গ্রেপস, সো ইট ইজ নট আনহেলদি অ্যাকচুয়ালি, ইট ইজ হেলথফুল, বাট প্রবলেম ইজ দ্যাট ইফ ইউ টেক ইট মোর ইট উইল কিপ ইউ সামথিং ডিজিনেস অ্যামং ইউ, হ্যাঁ, যেমন হচ্ছে তালের বুঝো, তালের রস, তালের রস, হ্যাঁ স্যার, ওইটা যেমন খেলে নেশা হয়। আমরা লায়ন অ্যান্ড দ্য জুয়েলে পড়েছিলাম পাম ওয়াইন। পাম ওয়াইন মানে হচ্ছে তালের রস, যেটা তালের ওই যেগুলো ছেলে তাল গাছ, হ্যাঁ, যেটা বলা হয় মদ্দা তাল গাছ, বুঝো তো, সেখানে যাতে তাল হয় না। তাল হয় না, হ্যাঁ, ওখান থেকে রস নেওয়া হয়, যেগুলো তুমি 2-3 গ্লাস বেশি খাইলে তোমার কিন্তু নেশা নেশা ভাব চলে আসবে। তো ওই রকম আর কি বিষয়টা। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে পায়াস টাইমস মানে যখন অপরাধ ব্যাপারটা ছিলই না, যখন ধর্ম ছিল না, যখন প্রিসক্রাইব, দেখেন এর প্রিসক্রাইব ডিড বিগিন, মানে প্রিসক্রাইব মানে কি, যেখানে ধর্মীয় ব্যাপার, এই যে হুজুর, পাদ্রী, পুরোহিত, এই ব্যাপারটা যখন শুরুই হয়নি, এবং বিফোর পলিগ্যামি ওয়াজ মেড আ সিন, যখন পলিগ্যামিকে পাপ হিসাবে ধরাই হয়নি। পলিগ্যামি মানে কি, বহু বিবাহ হ্যাঁ, প্রথা। বহু বিবাহ, তাই তো, যেখানে একজন পুরুষের অনেকগুলো স্ত্রী থাকবে, এই যখন এটাকে পাপ হিসাবে ধরাই হয়নি, তাহলে নিশ্চয়ই পায়াস টাইম হয়ে যাবে, কারণ তখন পাপ কি জিনিস আমাদেরকে জানানো হয়নি। অতএব হোয়াট এভার উই লাইক উই ডিড অ্যান্ড ইট ওয়াজ নট টোল্ড অ্যাজ সিনফুল অ্যাক্টিভিটিস, সো দ্য টাইম ওয়াজ কল্ড অ্যাজ পায়াস, অ্যান্ড ইট ওয়াজ অলসো সেইড বিকজ মোস্ট অফ দ্য টাইম দ্য প্রফিটস হ্যাড আ গুড লিঙ্ক উইথ দ্য গডের সাথে কি ছিল, একটা লিঙ্ক ছিল, নবীদের একটা লিঙ্ক ছিল, তাই না, যত নবী আছে সবার সাথে কি গডের একটা কি সরাসরি লিঙ্ক ছিল। এখন কি আর ওটা আছে নাকি? আমরা জানি যে এখন আমাদের মধ্যে কোনো নবী আছে কিনা, তাদের সাথে লিঙ্ক আছে কিনা, আমরা জানি না, তাই না। তাই বলছে বিফোর পলিগ্যামি ওয়াজ মেড সিন হোয়েন ম্যান অন ম্যানি, হ্যাঁ, হোয়েন ম্যান অন ম্যানি, অন ম্যানি মানে কি, অনেক ওয়াইফের উপরে তারা কি করতো, তারা ওয়াইফের উপরে মাল্টিপল হিজ কাইন্ড, মাল্টিপ্লাইড হিজ কাইন্ড, তাহলে একজন পুরুষ অন ম্যানি মানে অনেক ওয়াইফ ছিল, এবং ওয়াইফের মাধ্যমে তারা কি করত, তার কাইন্ডকে মানে তার জাতকে মাল্টিপ্লাই করত। মানে কি কথা বুঝতে পারছো কিভাবে ল্যাঙ্গুয়েজটা দেওয়া হয়েছে? সরাসরি কিন্তু বলেনি, হ্যাঁ, যে যখন একজন পুরুষ অনেক নারীকে হয়তো বিয়ে করে হোক বা কনকিউবাইনদের মাধ্যমে হোক, তাদের সাথে ফিজিক্যাল রিলেশনশিপের মাধ্যমে সে তার কাইন্ডকে বা তার জাতকে সে মাল্টিপ্লাই করতো, বংশকে সে মাল্টিপ্লাই করতো। এর 1-to-1 ওয়াজ স্কার্সলি কনফাইন্ড, তারপরে যখন 1-to-1-এ মানে কনফাইন করা হলো তার আগ পর্যন্ত 1-to-1, এখন কি 1-to-1 ম্যারেজ না বলো? এখন তো মোটামুটি একের অধিক বিয়েটা খুব একটা মানুষ করে না, খুব রেয়ার কেসে করা হয়, কিন্তু আগে 1-on-many এরকম একটা অবস্থা ছিল, এখন হচ্ছে 1-to-1। তাহলে এর মানে কি, বিফোর এর 1-to-1 ওয়াজ স্কার্সলি কনফাইন্ড, হ্যাঁ, হোয়েন নেচার প্রম্পটেড, যখন নেচার এমনিতেই ইনস্টিগেট করতো, প্রম্পট করতো পুরুষকে বেশি বেশি বিয়ে করার জন্য, অ্যান্ড নো ল ডিনাইড, এবং কোনো আইনও ছিল না যে বহু বিবাহ প্রথাকে বাতিল করা হবে। বলছে নো ল ডিনাইড প্রমিসকিউস ইউজ অফ কনকিউবাইন অ্যান্ড ব্রাইড, যেখানে একই সাথে স্ত্রী এবং একই সাথে কনকিউবাইন বা উপপত্নী, পত্নী এবং উপপত্নী উভয়ের ব্যবহার ছিল কি আইন, মানে আইন অনুসারে আর কি, যেখানে কোনো আইনে এটাকে অস্বীকার করা হয়নি। তাহলে কোন সময়ের কথা বলা হচ্ছে? সেই সময়ের কথা বলা হচ্ছে যখন সব কিছু ছিল পায়াস, সিনফুল অ্যাক্টিভিটিস বলে কোনো কিছুকে সিন বলা হতো না, তাই তো। তুমি ইচ্ছা করলে যে কোনো নারীকে তুমি বিয়ে করতে পারতা, বা তুমি হচ্ছে তোমার কনকিউবাইন হিসাবে নিতে পারতা, অ্যান্ড ইউ ক্যান ইউজ দেম, তুমি তাদের ব্যবহার করতে পারতা। কিন্তু এখন কি এটা হবে বলো? এখন আর এটা হবে না। ঠিক সেই সময়ে দেন মানে কি, এটা ইন পায়াস টাইমস, সে পায়াস টাইমসকে এতক্ষণ ধরে আমরা এক্সপ্লেইন করলাম, করার পর বলছে দেন, ঠিক ওই পায়াস টাইমে, দেন ইসরায়েলস মোনার্কস মিনস বলো, মোনার্ক কি, কিং, তাই তো, ইসরায়েলস মোনার্ক আফটার হেভেন্স ওন হার্ট, হেভেন্স মানে কি স্বর্গ, স্বর্গ তার নিজের মতো করে, স্বর্গ তার নিজের মতো করে কি করেছিল, ইসরায়েল মোনার্ককে হিজ ভিগোরাস ওয়ার্ম ডিড ভেরিয়াসলি ইম্পার্ট টু ওয়াইফস অ্যান্ড স্লেভস, হ্যাঁ, মানে হেভেন বা স্বর্গ তার যথেষ্ট পরিমাণে তাকে শক্তি দিয়েছিল, শারীরিক শক্তি, হ্যাঁ, যার মাধ্যম দিয়ে কি করতো, সে
হিজ ভিগরাস ওয়ার্ম ডিড ভেরিয়াসলি ইম্পার্ট, সে তার ওয়ার্মথ বা তার ভালোবাসা সেইগুলোকে সে ইম্পার্ট করতো কাদের উপরে? টু ওয়াইফস অ্যান্ড স্লেভস, সে তার ওয়াইফ এবং স্লেভস, এই স্লেভস বলতে কিন্তু শুধু দাস বোঝাচ্ছে না, দাস উপপত্নীকে বোঝানো হচ্ছে, যে দাসদেরকেও তারা উপপত্নী হিসাবে গ্রহণ করত। অ্যান্ড ওয়াইড অ্যাজ ইজ কমান্ড, ঠিক রাজার শাসন যেমন বিস্তৃত, ঠিক সেইভাবে স্ক্যাটার্ড হিজ মেকার্স ইমেজ থ্রু দ্য ল্যান্ড। তাহলে রাজ্যে যেমন তার শাসনের প্রভাব রয়েছে, শাসন যেমন চারিদিকে ছড়িয়ে পড়ে, তেমনি এত তার ওয়াইফ, এত তার কনকিউবাইন থাকার কারণে তার ইমেজও চারিপাশে ছড়িয়ে পড়েছিল। ইমেজ মানে কি? মেকার্স ইমেজ দিয়ে কি বোঝানো হচ্ছে? সন্তান সন্ততি, তাই তো? দেখো, স্ক্যাটার্ড হিজ মেকার্স ইমেজ, মেকার্স মানে কি? ফাদার কে? কিং, ইসরায়েলস কিং, যে এত বেশি তার মানে ওয়াইফ ছিল, মানে এত বেশি তার কনকিউবাইন ছিল যে তার প্রচুর সন্তান হয়েছিল, যে সন্তানগুলো ঠিক ওই জমিতে ফসল বিছিয়ে দেওয়ার মতো, ছড়িয়ে দেওয়ার মতো সারা দেশে যেন ছড়িয়ে গিয়েছিল। কি কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। এবার আসি, বলছে মিশেল অফ রয়্যাল ব্লাড দ্য ক্রাউন ডিড ওয়্যার। দেখো, মিশেল অফ রয়্যাল ব্লাড দ্য ক্রাউন ডিড ওয়্যার, তাহলে একদিকে হচ্ছে স্টাইলস মোরাক হচ্ছে ডেভিড, কিং ডেভিড, এবং তার ওয়াইফ হচ্ছে কি? মিশেল। খেয়াল করো, অফ রয়্যাল ব্লাড, তিনিও ছিলেন কি? একজন রয়্যাল ব্লাড। এই যে আমরা যেখানে পাইলাম না আবসালামের মায়ের নাম, আবসালামের মায়ের নাম কি ছিল এই জায়গায়? দেখো, এই যে মাক্কা, হ্যাঁ মাক্কা, সেইটার এখানে নাম হয়েছে কি? এই দেখো, মাক্কা কি ছিল? ডটার অফ তালমাই, কিং অফ গেশুর। দেখো, গেশুরের রাজার মেয়ে হচ্ছে মাক্কা, আর মাক্কা হচ্ছে ইসরায়েল কিং ডেভিডের ইয়া, ঠিক আছে তো? আর তার থেকে সন্তান হচ্ছে দ্য ক্রাউন ডিড ওয়্যার, সেও রাজাকে বিয়ে করার কারণে রাজার সিংহাসন আরোহণ করেছিল। কিন্তু দুঃখের বিষয়, সেন্টেন্সটা খেয়াল করো, আ সয়েল আনগ্রেটফুল, কিন্তু মিশেল আনগ্রেটফুল টু দ্য টিলার্স কেয়ার, সরি এটা মিশেল বলতেছি আমি, ওই যে ইয়ার বাবাকে বলতেছি, ওটা ভুল হয়েছে, ওটা ঠিক ওই ইয়া না, মাক্কা না, এটা হচ্ছে অন্য একটা ওয়াইফ, তাই তো? যার কোনো কি হচ্ছিল না, আ সয়েল আনগ্রেটফুল টু দ্য টিলার্স কেয়ার, টিলার হচ্ছে কি? কৃষক, তাই তো? কৃষক যতই জমি চাষ করতেছে, এই জমিতে ফসল হচ্ছে না, কারণ মাটি হচ্ছে কি? আনগ্রেটফুল, হ্যাঁ, মাটি অস্বীকার করতেছে, হ্যাঁ, অকৃতজ্ঞ, সে কৃষকের কেয়ারে কোনোভাবে ফসল জন্মাচ্ছে না। তার মানে কি? তার মানে সন্তান হচ্ছে না। হ্যাঁ, মিশেল হচ্ছে কি? একজন বন্ধা, তাই তো? নিঃসন্তান, তার সন্তান হচ্ছিল না। যেহেতু সন্তান হচ্ছে না, নট সো দ্য রেস্ট, কিন্তু বাকি ওয়াইফদের ওই রকম ব্যাপারটা না, বাকি ওয়াইফদের ঠিকই সন্তান হচ্ছে, বলছে নট সো দ্য রেস্ট। কারণ কি? ফর সেভারেল মাদার্স বোর টু গড লাইক ডেভিড, কিন্তু আরও যারা মা ছিল, মানে ডেভিডের আরও যারা ওয়াইফ ছিল, তারা ঠিকই কি করেছে? গড, ডেভিডের মতো গড লাইক সন্তানের জন্ম দিয়েছে। সেভারেল সানস বিফোর, হ্যাঁ, অনেক সন্তান তার হয়েছে। বাট সিন্স লাইক স্লেভস হিজ বেড দে ডিড অ্যাসেন্ড, কিন্তু এই যে সেভারেল মাদার, তারা যেহেতু তার সরাসরি ওয়াইফ না, তারা হচ্ছে কি? কনকিউবাইন, এবং তারা যেহেতু স্লেভসের মতো তার বেডে অ্যাসেন্ড করেছে। বেডে অ্যাসেন্ড করা মানে কি? তার সাথে সম্পর্ক করেছে, ফিজিক্যাল রিলেশন, সুতরাং তাদের দ্বারা যে সন্তান হবে, নো ট্রু সাকসেশন কুড দেয়ার সিড অ্যাটেইন। অতএব সিড মানে কি? বীজ মানে কি? সন্তান। তাহলে সেই সন্তানেরা কখনোই আসলে কিং ডেভিডের সিংহাসনের কি হতে পারবে না? উত্তরাধিকার হতে পারবে না, তাই না? তার মানে ডেভিডের অন্যান্য আরও সন্তান ছিল তার অন্যান্য উপপত্নীদের দ্বারা, কিন্তু সেই সন্তানেরা যেহেতু হচ্ছে ইলিজিটিমেট সান, সুতরাং তারা কখনোই সিংহাসন আরোহণ করতে পারবে না। দেখো, এই কাহিনীটা কিন্তু চার্লস দ্য সেকেন্ডের দিকে গেল না? চার্লস দ্য সেকেন্ডের কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। চার্লস দ্য সেকেন্ডের কিন্তু অরিজিনাল কোনো ইয়ার ছিল না, কিন্তু তার ইলিজিটিমেট অনেক সান ছিল। ওই যে সান অফ মনমাউথ, তাই না? ডিউক অফ মনমাউথ কি? চার্লস দ্য সেকেন্ডের ইলিজিটিমেট সান, কিন্তু লেজিটিমেট নয়। তাহলে লেজিটিমেট এয়ার হচ্ছে তার ছোট ভাই, হচ্ছে কে? জেমস দ্য সেকেন্ড। হ্যাঁ, তাই বলছে নো টু সাকসেশন কুড দেয়ার সিড অ্যাটেন্ড অফ অল দিস নিউমারাস প্রোজিনি মানে কি? সন্তান, এই অসংখ্য সন্তান এর ভিতরে, অফ অল মানে কি? ভিতরে, অ্যামাং, তাহলে অফ অল দিস নিউমারাস প্রোজিনি, এই ডেভিডের এত সন্তানদের মধ্যে
was none so beautiful, so brave as Absalom. তাহলে আবসালোমও কিন্তু ইলিজিটিমেট সানদের মধ্যে একজন। আবারও কারেন্ট গেল। ওকে, শুনতে পাচ্ছ সবাই? শোনা যাচ্ছে কথা আমার? কথা না শুনতে পারলে তো বিপদ। স্যার বাজছে। শেষ হলো যাচ্ছে। মোবাইলের তো এখন যদি মোবাইলে আবার কেউ কল দেয় তো আবার যাবে গা। আচ্ছা, তো ঠিক আছে, আমরা দেখি যতটুকু পারা যায়। তাই বলছে, তাহলে আবসালাম কি ছিল সবচেয়ে? সো বিউটিফুল, Brave and beautiful. সো ব্রেভ অ্যান্ড আবসালাম, তাই তো? কারণ এখানে কিন্তু দেখো সেটাই বলা হয়েছে, তাই না? যে সে কি ছিল দেখো, হিজ চার্মিং ম্যানার, বলছে হি ওয়াজ আ গ্রেট ফেভারিট অফ হিজ ফাদার অ্যান্ড অফ দ্য পিপল, হিজ চার্মিং ম্যানার্স, পার্সোনাল বিউটি, insinuating ways, love of pomp and royal pretensions captivated the hearts of the people from the beginning. Even his father David loved him very much. So after his death or his murder, his father mourned a lot, mourned deeply. তাহলে হচ্ছে whether inspired by some diviner lust, তাহলে এত বড় একজন সাহসী, তাই বলছে ব্যক্তি হওয়া সত্ত্বেও সে কি করলো? whether inspired by some diviner lust, সেটা কোনো ডিভাইন মানে কি স্বর্গীয় কোনো লোভে পড়ে হোক, his father got him with a greater gust. তার বাবা সাথে কি হলো দেখো, একটা গাস্ট, গ্রেটার, got him with a greater gust. গাস্ট মানে কি বলো তো? স্যার গাস্ট মানে তো দমকা হাওয়া জাতীয় কিছু। হ্যাঁ, মানে তাকে পেলো, তাই তো? মানে ডিভাইনার লাস্ট, কারণ কি তার জন্ম তো হয়েছে কিভাবে, ওইরকম ভাবে। অর দ্যাট ইজ কনসাস ডেস্টিনি মেড ওয়ে, অথবা তার কনসাস ডেস্টিনি তাকেই হয়তো বা তার জন্য পথ তৈরি করে দিয়েছে, বাই ম্যানলি বিউটি টু ইম্পেরিয়াল সোয়ে, মানে এই রাজার দরবারে আসার। যে ম্যানলি বিউটি টু ইম্পেরিয়াল মানে কি, সেটা কোনো স্বর্গীয় ডিভাইন কোনো পাওয়ারে হোক অথবা তার ভাগ্যের জোরে হোক, সে কোথায় আসলো? এই তার মায়ের মাধ্যমে সে অন্তত কিং ডেভিডের সাথে তার একটা রিলেশন হলো, নাকি? কারণ কিং ডেভিডকে সে বাবা হিসেবে পেয়েছে, সে তার মানে তার মা, তাহলে কিং ডেভিড যে সরাসরি স্ত্রীর হওয়া না সত্ত্বেও, দেখো এখানে একটু পরিবর্তন আছে, বিবলিকাল স্টোরির সাথে একটু ভিন্নতা আছে। আর্লি ইন ফরেন ফিল্ডস হি ওন রিনাউন, বলছে ইতিপূর্বে, আর্লি মানে ইতপূর্বে, সে ফরেন ফিল্ডস মানে কি অন্যান্য দেশে দেশে যুদ্ধ করতে গিয়ে সে কিন্তু অনেক খ্যাতি কুড়িয়েছে। হি ওন রিনাউন উইথ কিংস অ্যান্ড স্টেটস অ্যালাইড টু ইসরায়েল ক্রাউন, এবং অনেক রাজা অথবা অনেক স্টেটের সাথে, বিশেষ করে যারা ইসরায়েল ক্রাউনের সাথে অ্যালাইড, তাদের সাথে যুদ্ধে গিয়ে সে অনেক খ্যাতি কুড়িয়েছে। বিশেষ খ্যাতি কিসের জন্য এসেছে? ইন পিস দ্য থটস অফ ওয়ার হি কুড রিমুভ, দ্য থট অফ ওয়ার হি কুড রিমুভ মানে কি যুদ্ধের চিন্তা সে সহজে বাদ দিতে পারতো, মানে কি সে ছিল কি খুবই, এই যেখানে বলা হচ্ছে না, সে কিন্তু দেখো লাভ অফ পম্প, এবং বিশেষ করে তার ছিল মানে মানুষকে মানে কনভিন্স করার মতো একটা বড় ক্ষমতা। সহজে সে মানুষকে কনভিন্স করতে পারতো। এইভাবে সে কি করতো, যে সে যুদ্ধ টুদ্ধ এড়িয়ে কিভাবে শান্তিতে বসবাস করা যায় সেই কাজগুলো করতে পারতো। তাই বলছে ইন পিস দ্য থট অফ ওয়ার হি কুড রিমুভ অ্যান্ড সিমড, এবং মনে হতো যেন অ্যাজ ইফ হি ওয়ার অনলি বোর্ন ফর লাভ, সে যেন শুধু ভালোবাসার জন্মই জন্মিয়েছে, কারণ সে ভালোবাসা দিয়ে সকলকে জয় করতে পারতো, যুদ্ধ পর্যন্ত সে বন্ধ করতে পারতো। ঠিক আছে, এরকম ছিল তার ক্ষমতা। সো হোয়াট এভার হি ডিড ওয়াজ ডান উইথ সো মাচ ইজ, অতএব সে যা কিছু করতো ভেরি ইজিলি সে করতে পারতো, ইন হিম অ্যালোন, এবং এটা একমাত্র তারই ক্ষমতা ছিল। ইট ওয়াজ ন্যাচারাল টু প্লিজ, যে ক্ষমতা দিয়ে সে সকলকে সন্তুষ্ট করতে পারতো, প্লিজ করতে পারতো। এবং বলা হচ্ছে হিজ মোশন অল অ্যাকম্পানিড উইথ গ্রেস, এবং যেখানে সে যেত না কেন তার মোশনের সাথে সাথে কি হতো, যেন এক ধরনের গ্রেসফুল নিয়ে এসে যেত। এক ধরনের ভালোবাসা, এক ধরনের সৌন্দর্য, এক ধরনের মানে কি বলে ম্যাগনানিমিটি সবসময় তার ভিতরে থাকতো। অ্যান্ড প্যারাডাইস ওয়াজ ওপেন্ড ইন হিজ ফেস, এবং দেখে মনে হতো পুরো তার মুখের উপর যেন প্যারাডাইস এসে সাপ মেরে গেছে। যেন তার মুখ দেখলেই যেন প্যারাডাইসকে আমরা দেখতে পাবো। তাই বলছি প্যারাডাইস ওয়াজ ওপেন্ড ইন হিজ ফেস। কথা বুঝতে পারছো কি ধরনের ব্যক্তিত্ব দেওয়া হলো আবসালমকে? পজিটিভ না নেগেটিভ বলো?
পজিটিভ। পজিটিভ, তার মানে পজিটিভ হ্যাঁ, স্যার। তাহলে ওই যে শ্যাপ বেরি মানে কি এখানে চার্লস দ্য সেকেন্ডকে সাপোর্ট করছে নাকি কাকে সাপোর্ট করছে আপাতত? মনমাউথকে নাকি ডিউক অফ মনমাউথ। হুম। কিন্তু পরবর্তীতে আবার দেখাবে যে কি অপরাধ করেছিল, এত ভালো একজন ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও। দেখো, উইথ সিক্রেট জয় ইন্ডালজেন্ট ডেভিড ভিউড হিজ ইউথফুল ইমেজ ইন হিজ সানস রিনিউড। এবং মানে যেহেতু সে সরাসরি বলতে পারতো না, মানে যেহেতু সে হচ্ছে দাসের একটা উপপত্নীর ছেলে, এই জন্য ডেভিড তাকে কিন্তু সরাসরি সন্তান বলে স্বীকৃতি দিত না, ঠিক আছে তো? কিন্তু মনে মনে ঠিকই তাকে খুব ভালোবাসতো। বলছে উইথ সিক্রেট জয় ইন্ডালজেন্ট ডেভিড ভিউড হিজ ইউথফুল ইমেজ ইন হিজ সানস রিনিউড, যেন সে তার নিজের ইমেজটা তার সানের ভিতরে যেন নতুন করে দেখতে পেত। টু অল হিজ উইশেস নাথিং হি ডিনাইড, অতএব ছেলে যা উইশ করতো ডেভিড কোনো কিছুই কি করতো না, ডিনাই করতো না, নাকি অস্বীকার করতো না। মানে যা চাইতো সন্তান বা ছেলে বা আবসালেম তাকে তাই দিয়ে দিত। কথা বুঝতে পারছো? কারেন্ট আসছে আর যাচ্ছে। অ্যান্ড মেড দ্য চার্মিং অ্যানাবেল হিজ ব্রাইড। হু ইজ দ্য অ্যানাবেল? বলো, একটু দেখাও তো, যায় না। মাদার অফ অ্যাবসেন্স। হ্যাঁ, দেখি আমরা একটু দেখি এটা কেমন পারবে। স্যার, হ্যাঁ বলো। স্যার তার লিগ্যাল যে ওয়াইফ গুলো ছিল তাদেরও তো সন্তান ছিল অনেক, তাই না? হ্যাঁ, এখানেই তো কথা, ঠিক আছে তো? সেগুলো এখানে আনা হয়নি, বুঝতে পারছো? লিগ্যাল ওয়াইফ একজনকে দেখানো হয়েছে। লিগ্যাল ওয়াইফ কয়জনকে দেখানো হয়েছে বলো তো? স্যার একজনের নাম ছিল, একজন একজন। ছিল, তার কোনো সন্তান ছিল এই না। যে হ্যাঁ, নিঃসন্তান। হ্যাঁ নিঃসন্তান ছিল, কারণ এটা না আনলে তো গল্প কাহিনী মিলবে না, বুঝলে না? হুম, মিলবে না। উফ। হোয়াট ফল্টস হি হ্যাড, দেখো, ফর হুম ফ্রম ফল্টস ইজ ফ্রি। দেখো, যার কাছে ফল্ট বলে কিছুই নেই তার আবার ফল্ট কি থাকতে পারে? দেখো বলছে কি, হোয়াট ফল্টস হি হ্যাড হিজ ফাদার কুড নট। মানে অনেক সময় বাবারা আছে না, কি কি করে, সন্তানের ফল্ট দেখতে চায় না, নাকি? সন্তান ভুল করলেও দেখে না, তাই বলছে হোয়াট ফল্ট হি হ্যাড হিজ ফাদার কুড নট অ্যান্ড হি উড নট সি। হ্যাঁ, দেখতো না সহজে। Some warm excesses which the law forbore were construed youth that passed by boiling over. And এই যে আমনন কে ছিল বলো তো? আমনন কে মনে আছে? হাফ ডেভিডের ব্রাদার স্যার। হ্যাঁ, তাই তো, এল্ডার ব্রাদার, যে কি করেছিল, বাই আ স্পেশাস নেম ওয়াজ কল্ড আ জাস্ট রিভেঞ্জ ফর ইনজুর্ড ফেম। রিভেঞ্জ নিতে হয়েছিল যেহেতু তার ফেমের ইনজুর্ড করেছে। হ্যাঁ, কিন্তু তারপরেও দেখাচ্ছে কি এত অপরাধ সত্ত্বেও বাবা সহজে তার অপরাধ দেখতো না। Thus praised and loved the noble youth remained, while David undisturbed and in Shion reigned. তাহলে এদিকে praised and loved the noble youth remained, while David undisturbed in Shion reigned. তার মানে এদিকে আবসালামের মতোই আছে, সকলে ভালোবাসছে, সকলে প্রশংসা পাচ্ছে, আর এদিকে ডেভিড আনডিস্টার্ব অবস্থায় তার রাজ্য শাসন করছে। রাজ্যের নাম কি বলো, রাজ্যের নাম কি? শিয়ন, তাই তো? শিয়ন, CSION, শিয়ন, শিয়ন রেইন্ড। হ্যাঁ, এটা হচ্ছে, তাহলে আমরা এখানে কি কি নাম পেলাম? কিং ডেভিডের নাম পেলাম, তার ওয়াইফের নাম পেলাম কি, মিশেল, বাট চাইল্ডলেস, নাকি? তারপরে পেলাম হচ্ছে আবসালমকে পেলাম, তারপর হচ্ছে আবসালমের ক্যারেক্টারিস্টিক্স পেলাম, আবসালমের ওয়াইফের নাম পেলাম। এই অ্যানাবেল হচ্ছে কি আবসালামের ওয়াইফ, ঠিক আছে তো?
অ্যান্ড মেড দ্য চার্মিং অ্যানাবল হিজ ব্রাইড। হিজ ব্রাইড মানে কার ব্রাইড? আবসালোমের ব্রাইড, ঠিক আছে তো? আবসালোমের ব্রাইড মানে তার স্ত্রীও হলো বেশ সুন্দরী, হ্যাঁ, চার্মিং ইত্যাদি ইত্যাদি। তারপরে আমরা রাজ্যের নাম পেলাম হচ্ছে শিয়ন। ওকে, তার বলছে বাট লাইফ ক্যান নেভার বি সিনসিয়ারলি ব্লেসড, কিন্তু কারো জীবনই পুরোপুরি সিনসিয়ারলি ব্লেসডফুল হয় না, হ্যাঁ, কিছু না কিছু থাকেই অপরাধ। হেভেন পানিশেস দ্য ব্যাড অ্যান্ড প্রুভস দ্য বেস্ট, আর হেভেন ইজ অলওয়েজ ফর দ্য বেস্ট অ্যান্ড পানিশেস দ্য ওর্স্ট, নাকি ব্যাডদেরকে পানিশ করে। সেই হিসাবে সে যেহেতু একটা অপরাধ করেছে, অপরাধটা কি ছিল? এই যে রিভেঞ্জ নেওয়া, হ্যাঁ, আরেকদিকে হচ্ছে যেহেতু তার ভিতরে লোভ জেগে 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 উঠবে। হচ্ছে দ্য জুজ আ হেডস্ট্রং মুডি মারমারিং রেস অ্যাজ এভার ট্রাইড দ্য এক্সটেন্ট অ্যান্ড স্ট্রেস অফ গ্রেস গডস প্যাম্পার্ড পিপল হুম ডিভাউস উইথ এজ নো কিং কুড গভর্ন নর নো গড কুড প্লিজ। হ্যাঁ, দেখো ইসরায়েল সম্পর্কে বলা হচ্ছে। আর অন্যদিকে ইসরায়েল হচ্ছে কেমন জাতি? দেখো তো ইসরায়েল কেমন জাতি? হেডস্ট্রং মুডি মারমারিং রেস। হেডস্ট্রং মানে বুঝো তো একগুয়ে জাতি, অহংকারী জাতি। এবং অ্যাজ এভার ট্রাইড দ্য এক্সটেন্ট অ্যান্ড স্ট্রেস অফ গ্রেস গডস প্যাম্পার্ড পিপল, তারা হচ্ছে গডসের প্যাম্পার্ড পিপল। তারা মনে করে যে গডের একমাত্র সৃষ্টিকর মানে জাতি হচ্ছে আমরা ইসরায়েলরা, তারা অন্য জাতিকে স্বীকার করে না, ঠিক আছে? তারা মনে করে ঈশ্বরের একমাত্র সৃষ্টি করা জাতি হচ্ছে কে? এই ইসরায়েল বা জু বা হচ্ছে ইহুদিরা, ঠিক আছে? তো ইহুদিরা তাই বলছে তারা এত প্যাম্পার্ড। দেখো তো একটা সন্তানকে যখন বাবা মা বেশি ভালোবাসে সে একটু বেশি বেয়ারা হয় না? অপরাধ প্রবণ হয়ে যাবে বেশি, এরকম হয় না? যে অতিরিক্ত ভালোবাসায় শাসন যদি না থাকে সন্তান কেমন হয় বলো? সন্তান হ্যাঁ বিগড়ে যায়, ঠিক আছে তো? সন্তান বেহারা হয়। তাই এরকম এটা হচ্ছে গডস প্যাম্পার্ড পিপল। এ কারণে তারা ছিল কেমন? হেড স্ট্রং মুডি, এবং তারা যে কোনো অপরাধ করতে সহজে। ডিভাউস উইথ এজ, সুতরাং নো কিং কুড গভর্ন, তারা এত বেয়ারা ছিল যে কোনো রাজাও তাদের শাসন করতে পারতো না, নর নো গড কুড প্লিজ, কোনো গডও তাদের শাসন করতে পারতো না, ঠিক আছে? এইরকম একটা প্যাম্পার্ড জাতি ছিল তারা, এই জন্য যত সমস্যা। এবং এখানে দেখো এই কথাগুলো আসবে, প্রত্যেকবারই তারা গডের বিরুদ্ধে গেছে এবং নবীদের বিরুদ্ধে গেছে, গিয়ে তারা কি করেছে? প্রতিমা পূজা করেছে। স্যার, বর্তমান ইসরায়েলদের সাথে এদের তুলনা করা যাবে না। না না, সেটা তুলনা করবা না, কিন্তু ওদের সাথে কি লিঙ্ক আছে না ওদের? বলো, ওদের জি স্যার। তো লিঙ্ক আছে, হ্যাঁ, লিঙ্ক তো ওদের আছেই কিছু। তারা এখনো কি মনে করে না ওটা? বলো, ওদেরকে আগে বাইবেল বা কোরআনে তো বলা আছে ইসরায়েল বা বনি ইসরায়েল বলা আছে, তাই না? তাই বলে কি ওদেরকে একদম বাদ দিয়ে ফেলবা? ওদের সাথে কি একদম লিঙ্ক নাই? জি স্যার, অবশ্যই আছে। ওরা সবসময় নেচারকেই গুরুত্ব দেয়। তো দেখো এই যে এইভাবে তারা কি করেছে, কখনো হ্যাঁ বিভিন্ন মূর্তি টুর্তি বানিয়ে তারা বরাবরই গডের বিরুদ্ধে গেছে। তারা মূর্তি দিয়ে গডের বিরুদ্ধে গিয়ে তারা আবারও আসলো কারেন্ট, হ্যাঁ, যাক। তো এইভাবে তাই বলছে কি নো কিং কুড গভর্ন নর নো গড কুড প্লিজ। তাই বলছে কারণ কি গডস দে হ্যাড ট্রাইড অফ এভরি শেপ অ্যান্ড সাইজ, তারা প্রত্যেকবার নিজের মতো করে হ্যাঁ গড বানিয়ে নিয়েছে। দেখো গডস দে হ্যাড ট্রাইড অফ এভরি শেপ অ্যান্ড সাইজ। এভরি শেপ, কখনো সাপের, কখনো পাখির, কখনো গরুর, এরকমভাবে তারা কি করেছে? বিভিন্ন শেপের মূর্তি বানিয়ে সেটাকে গড হিসাবে তারা চালিয়েছে। এবং তারা নিজে দেখো দ্যাট গড স্মিথ কুড প্রডিউস, গড স্মিথ মানে বুঝো তো যারা মূর্তি বানায়, গড স্মিথ কারা? যেমন হিন্দু ধর্মে ওই যে যখন প্রতিমা তৈরি করে ওদেরকে কি বলা হয় জানো? কুমার না, প্রতিমা যারা তৈরি করে ওরা তো কুমার, তো হচ্ছে হাড়ি পাতিল যারা তৈরি, তারা কি যেন একটা নাম আছে, ভাস্কর। বলো বলো। ভাস্কর, হ্যাঁ হ্যাঁ ভাস্কর বা এরকম কিছু বলে, ওটাকে বলে গড স্মিথ, মানে তারা দেবতার মূর্তি তৈরি করে, হ্যাঁ, বা প্রতিমা তৈরি করে। তাই বলছে দ্যাট গড স্মিথ কুড প্রডিউস, তাহলে গড স্মিথরা যা প্রডিউস করতে পারে সেই এভরি শেপ অ্যান্ড সাইজ তারা তৈরি করেছে গড হিসাবে। অর পিস্ট ডিভাইস, অথবা পিস্টরা তাদেরকে যেভাবে ডিভাইস করেছে, যেভাবে বলে দিয়েছে, বা যারা
প্রিস্ট নিজেরা বানিয়েছে, যে বানিয়ে তারা মূর্তি তৈরি করে প্রত্যেকবার তারা গডের বিরুদ্ধে গিয়ে তারা প্রতিমা পূজা করেছে। তাই বলছে নো গড কুড প্লিজ, কারণ কোনো দেখো এই গড আর এই গডের মধ্যে পার্থক্য কি বলো তো? এখানে আছে গডস আর এখানে আছে গড, কোনটা দিয়ে কি বোঝাচ্ছে? স্যার নিচে গডস দ্বারা ওই মূর্তিগুলাকে বোঝাচ্ছে যে ইহুদিরা বোঝায় তো দেব দেবী, সেটা প্যাগানিজম হোক বা আর এই বড় এই গড দিয়ে কাকে বোঝাচ্ছে? ঈশ্বরকে বোঝাচ্ছে না, সৃষ্টিকর্তাকে। হ্যাঁ এটা দিয়ে বোঝাচ্ছে। তাই বলছে আর এবার কি বলছে দেখো, দিস অ্যাডাম উইটস, তাদেরকে বলা হচ্ছে অ্যাডাম উইটস, ইসরায়েলকে কি বলা হয়েছে? অ্যাডাম উইট, মানে অ্যাডামের মতো ক্ষীণবুদ্ধি সম্পন্ন। অ্যাডাম যেমন কি করেছিল? ইভের প্ররোচনা করে বোকামি করে সে ফল খেয়েছিল, তাই তো, ফ্রুটস অফ নলেজ। একইভাবে এখানেও তাদেরকেও অ্যাডাম উইট বলা হয়েছে, কারণ তাদের বুদ্ধি শুদ্ধি কম, সে কারণে টু ফর্চুনেটলি ফ্রি অ্যাডাম উইট, কিন্তু তারা হচ্ছে ফর্চুনেটলি ফ্রি হয়ে গেছে। মানে বোকা একজন সন্তান, তাকে যদি উন্মুক্ত করে দেওয়া হয়, সে কি রাজ্য শাসন ঠিকমতো করতে পারবে বলো তো? না। এই জন্য রাজ্যের বিভিন্ন সময় উত্থান পতন হয়েছে, বিভিন্ন সময় রাজ্যের উত্থান পতন হয়েছে, ঠিক আছে? কারণ কি কখনো দেখা গেছে একজন এসে রাজ্য বাড়িয়েছে, আবার কখনো দেখা যাচ্ছে রাজার সন্তান বোকাশোকা দুর্বল হওয়ার কারণে আবার অন্যরা এসে রাজ্য দখল করে নিয়েছে, এভাবেই। তাই বলছে তারা ছিল একটা বোকা জাতি, বিগেন টু ড্রিম দে ওয়ান্টেড লিবার্টি, তারা লিবার্টি, গডের অধীনে থাকবে না, তারা নবীর অধীনে থাকবে না, তারা স্বাধীনতা পেতে চেয়েছে, এইভাবে তারা স্বপ্ন দেখা শুরু করেছে। And when no rule, no precedent was found of men by law less circumscribed and bound, they lead their wild desires to woods and caves and thought that all but savages were slaves. মানে তারা যখনই গড থেকে দূরে সরে গেছে, যখনই তারা কোনো রুলের অধীনে না, কোনো প্রেসিডেন্টের অধীনে না, তাই তো, যখন তারা ফ্রি হয়ে গেছে পুরো, তখন তারা কোনো আইন মানেনি। মানে ওয়াইল্ড ডিজায়ার দিয়ে তারা বনে বাজারে ঘুরে বেরিয়েছে, মানে কি তারা ওয়াইল্ড হয়ে গেছে, তারা বারবার পথ হারা হয়েছে এবং মনে করেছে কি অ্যান্ড থট দ্যাট অল বাট স্লেভস, এই স্যাভেজেস ওয়ার স্লেভস। স্যাভেজরা বাদ দিয়ে বাকি সবাইকে তারা দেখো, মানে নিজেদের বাদ দিয়ে তার বাকি সবাইকে তারা স্লেভ হিসাবে কাউন্ট করেছে। মানে মানুষকে তারা মানুষ হিসাবে কাউন্টই করেনি, একমাত্র নিজেদের ছাড়া বাকি সবাইকে তারা কি ভাবছে বলো তো? লো ভাবতেছে নাকি? তো এই পর্যন্ত আজকে থাক, ঠিক আছে? তারপরে আমরা বাকিটা, কারণ এটা অনেক লম্বা স্টেঞ্জা, শেষ করা যাবে না। আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। স্যার ইসরায়েলিরা কি শুরু থেকে এরকম ছিল? বাইবেল কোরআন পড়লে এরকমই দেখবা, কারণ ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ বা ইসরায়েলদের এই কার্যক্রম তো সেটা আগে থেকে, অনেক আগে থেকে, অনেক পুরনো। কারণ বিবলিক্যাল বা কোরআনিক, কোরআন বা বাইবেলের যদি তুমি স্টাডি করো তাহলে তো বুঝবা যে তারা কেমন ছিল। জি স্যার। বরাবরই তারা এরকম হেডস্ট্রং। স্যার পয়েন্টটা তো অনেক বড়। হ্যাঁ পয়েন্টটা অনেক বড়, আমাদের মোটামুটি 2 থেকে 3 দিন পর মিলে পড়বো। নেক্সট থার্সডে তে ক্লাস হবে না? হ্যাঁ আগামী বৃহস্পতিবার ক্লাস দিব, তারপরে ছুটি দিব। তারপরে ছুটি, আচ্ছা স্যার। আর কিছু অংশ তোমাদেরও পড়তে দিব, প্রথম দিকে একটু সময় লাগবে জিনিসটা বুঝে উঠতে, তারপর যখন আবসালেমের ইয়াটা শুরু হয়ে যাবে তখন দেখবে যে গল্প খুব দ্রুত আগাবে। আবসালেম এর সাথে যখন ওই জ্যাসিটোবের কথাবার্তা হবে তখন বিষয়টা তোমরা সহজ। স্যার এটা পয়েন্টটা অনেকটা ড্রামার মতো লাগতেছে। হ্যাঁ পয়েন্ট ট্র্যাজেডি। হ্যাঁ ইন্টারেস্টিং, এটা খুব যে খারাপ তা না, খুব ভালো, মানে ইন্টারেস্টিং আর কি। মানে এটা এই প্রথম স্টেজে হবে। হ্যাঁ বলো। স্যার আপনি যে ওই যে ঘটনাগুলো দেখাচ্ছিলেন একটা বড় লেখা থেকে, একটা প্যাসেজের মতো, ওইটা কি আপনার নিজের তৈরি করা নাকি নেট থেকে অথবা কোনো জায়গা থেকে কালেক্ট করা? এগুলো অবশ্যই, এটা তো আমি আমার পক্ষে নিজে তৈরি করা সম্ভব? বলো না স্যার, মানে যে দেখা গেছে যে আমাদের বোঝানোর জন্য হয়তো। হ্যাঁ আমি এগুলো বোঝানোর জন্য দেখা গেছে নিজে কিছু অ্যাড করেছি, বিবলিক্যাল বিষয়গুলো এনেছি, নেট থেকে নিয়েছি, দিয়ে তারপরে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে? জি স্যার। এটা তো আমার পক্ষে এভাবে তৈরি করা সম্ভব না। না স্যার, এখন এগুলো কি স্যার আমরাও কি নেট দিয়ে সার্চ দিলে কি এরকম কিছু পাবো তথ্য? অবশ্যই পাবা, অবশ্যই পাবা। আমি তো বলছি নেটের মতো কিছু আছে, এখন আর বই লাগে নাকি? আমি তো বললাম যে প্রিন্টার একটা ম্যানেজ করবা, আর হচ্ছে কারণ
যত বই লাগবে, তোমার টেক্সটও তুমি প্রিন্ট করে নিতে পারছো, তাই একটা কবিতা একটা তুমি প্রিন্ট করে নিতে পারছো, সে জি সামারি স্যার। এর সব কিছু আমি যে তোমাদের যেগুলো দিই এগুলো কি আর আমার সব লেখা নাকি? হ্যাঁ, এগুলো বিভিন্ন নেট থেকে জি আমি তোমাদের কালেক্ট করে দিয়েছি তোমাদের একসাথে নিয়ে এসে। এগুলো লিখতে অনেক সময় লাগবে, এত বড় দক্ষতা আমার এখনো তৈরি হয়নি, ঠিক আছে, যে আমি এরকম করে লিখে তোমাদের দিতে পারবো। এই তোমাদের পড়াচ্ছি, পড়ার হেল্প হিসেবে পাচ্ছি, একাডেমিক লেভেলে তো আর প্লেজারিজমের ব্যাপারটা আসে না, তাই না? এগুলো তোমাদেরকে যেহেতু আমি সাপোর্ট হিসেবে দিচ্ছি এই ব্যাপারটা, কারণ এখন নেটে ব্যাপক ম্যাটেরিয়ালস রয়েছে, শুধু এখন তোমাকে খুঁজে নিতে হবে যে কোনটা প্রয়োজন, ঠিক আছে? এখানে খারাপ ভালো সব আছে, কিন্তু তোমাকে সেই স্ট্যান্ডার্ডটা বুঝতে হবে। এই যে আমি যে ম্যাটেরিয়ালসগুলো সংগ্রহ করেছি এগুলো তো বিভিন্ন জায়গা থেকে আসে, তাহলে আমার তোমার জন্য কতটুকু প্রয়োজন আমি কিন্তু সেইগুলোই এখানে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে? জি স্যার, ভালো করে খুঁজতে জানতে হবে, মানে আমি অতটা ভালো করে খুঁজতে পারি না নেটে যে হ্যাঁ, কিভাবে তথ্য পাওয়া যায়, হ্যাঁ, কিভাবে এখন ইনফরমেশন সময় নষ্ট করার নিতে দরকার হবে। নেই, তোমরা একটু চেষ্টা করবা, তবে আমি যেহেতু দিচ্ছি এই কারণে সময় বেশি ওদিকে জি দেওয়ার স্যার। দরকার নেই, ঠিক আছে? তো সময় নষ্ট হবে, বরং তার জন্য আমি যেহেতু তোমাদের জন্য এগুলো দেওয়ার চেষ্টা করতেছি, তোমরা এগুলো একটু করে নিবা, আর যেগুলো বলবো তোমাদের দায়িত্বে জি করে স্যার। নিবা সেগুলো তোমরা একটু করে নিবা, কারণ সব কিছু আমি দিয়ে দিলে তোমাদের আবার পড়াশোনা একদমই হবে না, ঠিক আছে? হ্যাঁ, জি তোমরা কিছু করবে, জি আমি স্যার। কিছু হেল্প করবে, এভাবে আগে যাবে আর কি। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ, আগামী ক্লাসে কথা হবে। আর চেষ্টা করো কবিতাটা একটু নিজেরা পড়তে, হ্যাঁ? ব্যাকগ্রাউন্ড ইতিহাস যেগুলো দিলাম তোমরা তোমাদের বই থেকে একটু স্টাডি করবে, দেখবে একই কথাগুলো এগুলোই আছে মোটামুটি। তোমরা একটু তোমাদের বই থেকে একটু স্টাডি করবা, ক্রিটিক্যাল অ্যানালাইসিস গুলো করবা, দেখবা যে এক্সপ্লেনেশন ক্ষমতাটা বেড়ে যাবে। আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে গুড নাইট, ভালো থাকো, ওকে বাই। গুড নাইট স্যার, আসসালামু আলাইকুম।